এনক্রিপশন করব নাকি? ওকে, এনক্রিপশন করবেন নাকি ডিক্রিপশন করবেন? জি ম্যাম, এখানে ম্যাম পি কিউর ভ্যালু আছে, আবার ও বলতেছে যে এখানে এম দিয়ে দিয়েছেন 25 সামথিং কিছু একটা, তারপরে আবার কে এর ভ্যালু পাইলাম না, ডি এর ভ্যালু বের করতে বলছেন। এখন ম্যাম এটা নিয়ে কনফিউজড পড়ে গেছি। ওকে, দেখেন এখানে কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে assume that Jennifer creates a pair of key using the RSA for herself. এখন এখানে p এর ভ্যালু given আছে, q এর ভ্যালু given আছে, also she calculates n। তার মানে কি p আর q যদি given থাকে n এর ভ্যালু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। তারপরে বলছে কি দেন she calculates phi of n, তার মানে এখানে ক্যালকুলেট করতে বলছে কি phi of n এর ভ্যালু। সো phi of n এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা জানি ফর্মুলা ইউজ করে। এরপরে বললো কি a and d, তারপরে কি করতে হবে d এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, শেষ। ম্যাম এখন ডি এর মানটা ভ্যালু বের করতে গিয়ে তো ম্যাম কে এর মানটাও লাগবে। d এর মান বের করতে গেলে k এর মান কেন লাগবে? d ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল? ম্যাম কে ইনটু ফাই অফ এন দিয়ে কিছু একটা ছিল না? k এর মানের জন্য তো k দরকার নাই। আচ্ছা দাঁড়ান দেখি। আচ্ছা এরপরের প্রশ্নে যাই আমরা। ই, ঠিক আছে, মোরওভার শি চুজেস ই ইকুয়ালস টু এত। এখন বলা হচ্ছে কি শো হাউ জেনিফার সেন্ডস আ মেসেজ উইথ দ্য ভ্যালু অফ m ইকুয়ালস টু 25 টু দ্য টেড অফ হি নোজ ই এন্ড m। তার মানে কি এখন এখানে বলছে কি সে হচ্ছে একটা মেসেজ সেন্ড করতেছে যেটার ভ্যালু হচ্ছে m ইকুয়ালস টু 25 ইফ হি নোজ ই আর হচ্ছে কি n। তাহলে এখানে তো আপনাদেরকে যখন আরএসএ অ্যালগরিদম থাকবে আরএসএ তে কিন্তু বলে দেওয়া থাকবে না যে এনক্রিপশন করতে হবে নাকি ডিক্রিপশন করতে হবে। সো দ্যাট এখানে মেসেজটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে এখন জেনিফার যে মেসেজটা সেন্ড করতেছিল সেই মেসেজটা নিশ্চয়ই কি ছিল, প্লেন টেক্সট ছিল। দ্যাট মিন্স প্লেন টেক্সটটা যখন টেডের কাছে যাবে টেড সেটা কি পাবে, ডিক্রিপ্টেড কোড পাবে। ওকে, বিকজ টেড হচ্ছে কি মাঝখানের, ঠিক আছে, এই কারণে টেডের কাজ হচ্ছে কি এই ডিক্রিপ্টেড মেসেজটাকে আবার এনক্রিপ্ট করা। তাহলে ওর কাজ হচ্ছে আমরা প্রথমে কি করব, ফর্মুলা ছিল কি সি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার ই মড অফ এন, এটাই তো ফর্মুলা ছিল। জি ম্যাম। এখন এম এর জায়গাতে এখানে আমরা কত বসাবো, 25। এখন সেই অনুযায়ী আমরা হচ্ছে ই তারপর হচ্ছে আদার্স যে ভ্যালুগুলো আছে সেগুলো ক্যালকুলেট করবো। আচ্ছা এখন আপনার কোশ্চেন হচ্ছে এখানে তো কে নাই, তাহলে হচ্ছে কে এর ভ্যালু আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? ওকে, জি ম্যাম। আমরা হচ্ছি আচ্ছা এখানে কে এর ভ্যালু যদি গিভেন না থাকে তখন কে এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিতে হয়। কে এর ভ্যালু ফাইন্ডিং এর জন্য হচ্ছে এই যে 7 আর 13, ঠিক আছে, পি এর ভ্যালু 91 যেটা থাকবে, হ্যাঁ না 21, 21 নয়, 91 ম্যাম 91। 91 কার ভ্যালু বলেন তো, এন এর ভ্যালু না? জি ম্যাম। ওকে, এটার হচ্ছে জিসিডি করতে হবে, মানে 7 আর 13 এই দুইটা ভ্যালুর জিসিডি করতে হয়। জিসিডি মানে কি, গ্রেটেস্ট ম্যাম কমন আপনি তো ডিভিজর। কে এর ভ্যালু বের করার জন্য একটা ফর্মুলা দিয়েই দিয়েছেন। কে এর ভ্যালু বের করার ফর্মুলাটা কি ছিল বলেন তো? ম্যাম ওইখানে যে ডি বের করার ওই ফর্মুলাটা কি? হ্যাঁ ম্যাম, ওইখানে হচ্ছে যে আমরা যদি কে এর ভ্যালুটা যদি একটা র্যান্ডম বসাই আর ওইটা হচ্ছে যদি মানে ফ্লোট নাম্বার যদি না আসে মানে ডি এর ভ্যালু, তাহলে ম্যাম আমরা ওইটা কে এর ভ্যালু হিসেবে নিতে পারি, মানে আমরা জিরো থেকে শুরু করব আর কি। হ্যাঁ ওই তো ওইটাই হচ্ছে কিভাবে নিবেন সেটা হচ্ছে জি জিসিডি করে নিবেন, ঠিক আছে, জি ম্যাম, তাইলেই জি হয়ে ম্যাম, যাবে। মানে কে এর জিরো ভ্যালু থেকে শুরু যদি করব, গিভেন না এক থাকে। দিব 2 দিব, যদি আমাদের নাম্বারটা যদি ফ্লোট না আসে তাহলে আমরা ওইটা কে এর ভ্যালু নিয়ে নেব ম্যাম। কে এর ভ্যালু নিতে হবে, হ্যাঁ। জি ম্যাম। আর ম্যাম আপনার হচ্ছে ম্যাম 2 নম্বর কোশ্চেনটা তো ম্যাম একটু ভুল আছে ম্যাম, কে এর ভ্যালুটা ম্যাম কাজ করতেছে না, এটা ফ্লোট নাম্বার চলে লাইনে আসে। কাজ করতেছে না? না ম্যাম, ডি দিলে এটা ফ্লোটে চলে আসে। ওকে, আমি তো এটা হচ্ছে ক্যালকুলেশন করে দেখি নাই, তো জি ম্যাম। আন্দাজে একটা দিয়ে দিছি। এখানে কত ধরে করলে হচ্ছে ফ্লোটিং ভ্যালু আসে না, না ম্যাম, ট্রাই আমি করে ম্যাম ওইটা দেখছিলেন? দেখি নাই ম্যাম, কারণ আপনি তো এখানে ডিক্রিপশন করতে বলেননি, আপনি কি শুধু এনক্রিপ্ট করতে বলছেন। এনক্রিপশন করতে বলছি, জি হ্যাঁ। ম্যাম, তাহলে আমাদের কেটা লাগতেছে না তাই তো, কিন্তু ম্যাম হ্যাঁ, আমরা হচ্ছে টেস্ট করা ভেরিফাই করার জন্য আমরা ডিক্রিপশন করতে পারি, কিন্তু ডিক্রিপশন ওইখানে করতে। জি ম্যাম কের ভ্যালু এটা দিয়ে আমাদের হচ্ছে ডি এর কোনো মান আসতেছে না, মানে ওকে, হোল নাম্বার আসতেছে না। ওকে, নো প্রবলেম, যেহেতু এখানে হচ্ছে শুধুমাত্র এনক্রিপ্ট করতে বলছে সো
দেওয়ার মতো, এটা কোনো সমস্যা নাই। তাহলে এটা জি মোস্ট ম্যাম। প্রবাবলি 3 দিয়ে করে দেই, কেন 3 দিয়ে করলে হচ্ছে আসতে জি পারে আর ম্যাম। কি। আচ্ছা ম্যাম, তাহলে হচ্ছে আমরা 1 2 দিয়ে হচ্ছে ট্রাই করে দেখবো নি যে হচ্ছে কে এর হচ্ছে কোনটা ভ্যালু আসতেছে। ওকে ম্যাম ওই যে বলেন। ম্যাম কে এর ভ্যালু বের করার জন্য যে জিসিডি করার কথা বললেন ওটা বুঝিনি, একটু যদি লিখে আচ্ছা দেখা দিতেন। যদি ওকে দেখাচ্ছি। জি ম্যাম, ওইটা আমিও বুঝিনি ম্যাম। আচ্ছা ম্যাম আসলে ম্যাম আপনার হয়তো লোকেশনটা ভুল হয়েছে, কারণ কে এর মানটা যেটা 1 এ দেওয়ার কথা ছিল সেটা আপনি ভুল করে 2 তে দিয়েছেন হয়তো বা। সেটা কি দিছি? ম্যাম কে এর ভ্যালুটা যেটা 2 তে দিয়েছিলেন সেটা তো ম্যাম অ্যাকচুয়ালি 1 এ দরকার ছিল, সেটা হয়তো বা আপনি ভুল করে 2 তে দিয়েছেন, লোকেশনটা ভুল হয়ে গেছে। না না, এখানে কে এর ভ্যালুটা ফাইন্ডিং করা যায়। আচ্ছা যাই হোক ম্যাম ডি দেখাচ্ছি। এর ইকুয়েশনটা থেকে কে এর ভ্যালু ফাইন্ড করা যায় ম্যাম। ডি ইজ ইকুয়াল টু কে হচ্ছে, তারপর আরে হচ্ছে তানভীর, n, ওইটা থেকে। বলেন সেটা ফর্মুলাটা কি ছিল? 3 ইকুয়ালস টু, ফর্মুলাটা কি ছিল বলেন তো? ইনটু 5 অফ ম্যাম n কে ইন্টু ফাই কে এন ইনটু প্লাস 1 a ইনটু 5 অফ n, তার সাথে হচ্ছে কত? প্লাস 1 প্লাস 1 আর ডিভাইডেড বাই ই। আর ম্যাম এই পুরোটার সাথে n ডিভাইডেড বাই হচ্ছে কত? ঠিক আছে ওকে। এখন দেখেন এখান থেকে আপনাদের কোশ্চেন হচ্ছে আমরা কে এর ভ্যালু কিভাবে ফাইন্ডিং করব। কে এর ভ্যালু ফাইন্ডিং এর জন্য আমাদের এই যে পি আছে আর যে কিউ আছে এই দুটাকে জিসিডি করতে হবে। জিসিডি মানে কি? গ্রেটেস্ট কমন ডিভিজর। গ্রেটেস্ট কমন ডিভিজর মানে এই দুইটার মধ্যে থেকে আমাদের কমন ডিভিডেন্ড যেটা থাকবে সেটা নিতে হবে। তাহলে দেখেন 3 আর 17, এই দুইটার মধ্যে 3 কে 1 ভাবে যাবে আর 17 হচ্ছে কত? একবারই যাবে, কারণ দুইটাই হচ্ছে কি প্রাইম নাম্বার। তাহলে এই দুইটার মধ্যে আমাদের কমন ডিভিডেন্ড হচ্ছে কত? 1। 1। ঠিক আছে, সো দ্যাট আমরা কে এর ভ্যালু কত ধরবো? 1 ধরে করবো। ম্যাম ওকে আপনি তো বলছিলেন ম্যাম জেনারেলি আমাদের কে এর ভ্যালু দেয়া থাকে আর কি, পি কিউ ই হ্যাঁ আর কে কে এর এর ভ্যালু ভ্যালু। গিভেন থাকে। এখন ম্যাম আপনি ওকে দেননি তো, এই জন্য ম্যাম আমরা কনফিউজড হয়ে আচ্ছা গেছি। ওকে, আমি কি দেখাই নাই কে এর ভ্যালু যেভাবে ফাইন্ড করা যায়? না না, ও হোয়াইট আচ্ছা বোর্ডে তো ঠিক আছে দেখতে ওকে। ম্যাম ও এই যে ও প্র্যাকটিস 5 এর টাইমটা যদি একটু বাড়ায় দিতেন, এইভাবে তো করি নাই, এমনিতেই জমা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ওকে, দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আবার ধরেন পি আর হচ্ছে কিউ এর ভ্যালু যদি এরকম না থাকে, সাপোজ একটা আছে হচ্ছে 4 আর একটা আছে ধরেন 16, তখন আবার এই দুইটার মধ্যে থেকে কমন যেটা যাবে সেটা নিতে হবে। তাহলে এই দুইটার মধ্যে থেকে কমন হচ্ছে 2 2, তারপর হচ্ছে কত 2 8 8, তারপর হচ্ছে 2। 4। হ্যাঁ, সো দ্যাট এখান থেকে আমরা জানি যে এখান থেকে একটা 2 আছে, একটা 2 নিব, আর একটা 2 আছে আর একটা 2 নিব, তাহলে এটার জন্য কে এর ভ্যালু হবে কত? 4। মোস্ট প্রবাবলি কে এর ভ্যালু 4 ধরে করলে এটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু আসবে আর কি। ঠিক আছে, কে এর ভ্যালু কখনোই 4 আসবে না, দেখবেন অলওয়েজ কে এর ভ্যালু আইদার 1 আসবে অথবা 3 আসবে অথবা 5 আসবে। কারণ কি আমাদের পি কিউ অলওয়েজ প্রাইম নাম্বার থাকে। ঠিক আছে, আর পি কিউ যদি প্রাইম নাম্বার থাকে তাহলে আলটিমেটলি কে এর ভ্যালুটাও একটা প্রাইম ভ্যালু আসে। ওকে জি ম্যাম। ঠিক আছে, এখন আমরা হচ্ছে নতুন টপিকে যাই। আচ্ছা আমি এটা টাইমটা একটু বাড়াই দিচ্ছি আগে। ম্যাম জিসিডি বের করার জন্য কোন কোন ভ্যালু গুলো হচ্ছে ধরবো? পি আর কিউ এর ভ্যালু, পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালুটা ধরবেন। আচ্ছা আমি আগামীকালকে পর্যন্ত করে দিচ্ছি, হ্যাঁ।
আচ্ছা আমরা হচ্ছে একটু ইনশর্ট ডিএস টা একটু দেখি। আমরা হচ্ছে মিডের আগে দেখছিলাম এইএস, এখন দেখবো হচ্ছে ডিইএস। এইএস টা ছিল কি আমাদের অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, আর ডিইএস হচ্ছে ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। ওকে, তো ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড আসলে কি, এটা হচ্ছে সিমেট্রিক ব্লক সাইফার, আর এইএস টা ছিল অ্যাসিমেট্রিক ব্লক সাইফার। তো সিমেট্রিক ব্লক সাইফার মানে কি, সে কিছু সিকোয়েন্স মেনটেন করে যাবে। ওকে, তো এই টপিকটাতে হচ্ছে ডিএস এর কিছু হাবিজাবি শর্ট হিস্ট্রি আছে, বেসিক স্ট্রাকচার আছে। তো আমরা এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখবো না, আমরা জাস্ট হচ্ছে সিম্পলি ডিইএস এর কিছু ডিএস এর যে ডায়াগ্রাম গুলো আছে, তারপর হচ্ছে ডিএস টা জেনারেলি কিভাবে কাজ করে, আমরা শুধু ওই জিনিসটাই দেখবো। তো হিস্ট্রিতে আমি যাইতেছি না, হিস্ট্রিটা আপনারা নিজেরা দেখে নেবেন। দেখেন এখানে বলা হচ্ছে কি যে ডিএস কাজ করে হচ্ছে 64 বিটের প্লেন টেক্সট নিয়ে। ওয়েদার আমরা দেখে আসছি এইএস কাজ করতেছিল 128 তারপর 256 ম্যাম বিট আপনি নিয়ে। হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে বললেন 1 হচ্ছে জিসিডি হচ্ছে, কিন্তু ম্যাম 1 হলে তো আমাদের ওইটা ফ্র্যাকশনে আসবে। 1 হলে ফ্র্যাকশনে আসবে? জি ম্যাম, 1 2 3 এই তিনটা ভ্যালু আমাদের ফ্র্যাকশনে আসে, শুধু 4 নাম্বারটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনে আসে না, মানে 4 ভ্যালুটা দিলে। তাই কি? জি ম্যাম, আমি করে দেখে, আমি ম্যাম স্ক্রিনশট দিব কি? আচ্ছা তাহলে দাঁড়ান, যদি 4 দিলে হচ্ছে না আসে, তাহলে আমি এখানে মেনশন করে দেই যে q = 4। ওয়েট, জি ম্যাম, সরি মানে k আমি = 4। এটাই ভালো হবে ম্যাম, কারণ ম্যাম হয়তো আমাদেরও হয়তো কোনোভাবে না কোনোভাবে ভুল হবে। আর ম্যাম ভেরিফাই করার জন্য আমি হচ্ছে ম্যাম ওইটা হচ্ছে ডিক্রিপশন করেও দেখছি, 4 দিলেই হচ্ছে ম্যাম, মানে ডি এর নাম্বারটা। কোনটা এখানে k এর জি ভ্যালু? ম্যাম, জি ম্যাম, জি ম্যাম, ডি এর ভ্যালু দিয়ে তো ম্যাম ভেরিফাই করা যাবে, কারণ এখানে তো আপনি বলছেন সেন্ড করতেছে, এর মানে কি আমরা শুধু ইনক্রিপশনটা দেখাবো। তো আমরা ভেরিফাই যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা ডিক্রিপশনটা দেখিয়ে দিলাম, তো ম্যাম ওইখানে তো মানে আপার ভ্যালুটা আবার চলে আসবে 21 25। আচ্ছা তাহলে k এর ভ্যালু কত দিলে ফ্র্যাকশন আসে না? ম্যাম 4 দিলে ফ্র্যাকশন আসে না। এটাতেও 2 নম্বরেও? না ম্যাম, 2 নাম্বারটা তো ম্যাম, 2 নাম্বারটা আচ্ছা ম্যাম আমি করে দেখিনি ম্যাম, 1 করে নাম্বারটাতে দেখান 4 দিলে আসে না। একসাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নাম্বারটা হচ্ছে করে দেখেন যে কত দিলে আসে। জি আইদার আচ্ছা ম্যাম। 1 2 3 or 4। ঠিক আছে, আর কে 1 নম্বরে আমি k এর ভ্যালু মেনশন করে দিছি এখানে। জি ম্যাম। k = 4। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, তো আমরা হচ্ছে এখন এখানে দেখি এনক্রিপশন আর হচ্ছে ডিক্রিপশন উইথ ডিএস কিভাবে করে। ডিএস কাজ করে হচ্ছে 64 বিটের প্লেন টেক্সট নিয়ে, যেখানে আমরা দেখে আসছিলাম এইএস কাজ করতেছিল 128 বিট অথবা 256 বিট এরকম করে, এবং প্রত্যেকটার জন্য কিন্তু প্লেন টেক্সটের বিট অনুযায়ী তার রাউন্ড কি গুলো আলাদা আলাদা ছিল, তাই না? এইএস এ বা ডিএস এ হচ্ছে ফিক্সড, ডিএস এ 64 বিট প্লেন টেক্সট নিয়ে সে কাজ করবে এবং সেই অনুযায়ী তার কি থাকবে হচ্ছে 56 বিটের। তো এখানে হচ্ছে আমরা দুইটা জিনিস ইউজ করব, একটা হচ্ছে ডিএস সাইফারিং ইউজ করা হবে যখন আমরা এনক্রিপশন করব তখন, আর রিভার্স সাইফারিং ইউজ করা হবে যখন আমরা ডিক্রিপশন করব তখন। তো এই ডায়াগ্রামটা হচ্ছে একদম জেনারেল একটা ডায়াগ্রাম এনক্রিপশন আর ডিক্রিপশনের।
এখন জেনারেল স্ট্রাকচার অফ ডিএস এর মধ্যে আমরা যদি দেখি, এখানে 64 বিটের যখন প্লেন টেক্সট আসবে সে দুইটা ওয়েতে পারমুট করবে। ঠিক আছে, পারমুটেশন হবে দুইটা ওয়েতে, একটা হচ্ছে ইনিশিয়াল পারমুটেশন আর একটা হচ্ছে ফাইনাল স্টেজে ফাইনাল পারমুটেশন। এখন ইনিশিয়াল পারমুটেশনের জন্য যে কি গুলা জেনারেট করতে হয় সেগুলা প্রথম থেকেই থাকে। ঠিক আছে, একটা পাবলিক কি থাকে যেটাকে তারা কি করে পারমুটেশন করে, পারমুটেশন করার পরে সেটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পারমুটেশন। তারপরে 16টা রাউন্ডে যাওয়ার পরে লাস্টে যে পারমুটেশনটা হয় সেটাকে আমরা বলতেছি কি ফাইনাল পারমুটেশন। ইন দ্য মিন টাইম রাউন্ড কি গুলা জেনারেট হয় কিভাবে, 56 বিটের যে সাইফার কি গুলা থাকে সেগুলা চলে আসে, আসার পরে এই 56 বিটটা কম্প্রেস হয়ে যায়, কম্প্রেস হয়ে 48 বিটে কনভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে ওইরকম প্রত্যেকটার জন্য একটা ফার্স্ট রাউন্ডের জন্য ফার্স্ট কি জেনারেট করে, সেকেন্ড রাউন্ডের জন্য সেকেন্ড কি জেনারেট করে, এরকম করে 16টা রাউন্ডের জন্য 16টা কি জেনারেট করে। এখন কথা হচ্ছে আমার টেক্সট যদি 64 বিটের না হয়ে 8 বিটের হয় তখন কি হবে? যদি 8 বিটেরও হয় তাহলে ডিএস মেথডটা ওই 8 বিটটাকেই 64 বিটে কনভার্ট করে নিবে, কনভার্ট করে নিয়ে সে 16টা রাউন্ডই কমপ্লিট করবে, তারপরে সে ফাইনালি একটা সাইফার টেক্সটে ভ্যালু আমাদেরকে শো করাবে। তো এখানে মাঝখানের যে প্রসেসটা আছে মানে পারমুটেশনের, সেই পারমুটেশনের জন্য হচ্ছে দুইটা ওয়ে ইউজ করা হয়, একটা হচ্ছে মিক্সার, একটা হচ্ছে সোয়াপার। তো মিক্সার কাজ হচ্ছে লেফটেরটাকে রাইটের সাথে মিক্স করে দেওয়া, আর সোয়াপারের কাজ হচ্ছে লেফটটাকে রাইটে নিয়ে যাওয়া, রাইটটাকে লেফটে নিয়ে আসা। আমরা ডিটেইল দেখবো এখনই। এই যে তো এইগুলো হচ্ছে জাস্ট একটা জেনারেল বক্স, ইনিশিয়াল পারমুটেশন কিভাবে হয় আর সেটার ফাইনাল পারমুটেশন কিভাবে হইতেছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে রাউন্ড কি গুলা যে জেনারেট করতেছে, সেই রাউন্ড কি গুলা অলওয়েজ পারমুটেশনের ভিতরে, প্রত্যেকটা পারমুটেশনের ভিতরে কি হবে, রাউন্ড কি এর মধ্যে দুইটা করে ধাপ থাকবে, একটা হচ্ছে মিক্সচার, একটা হচ্ছে সোয়াপার। তো মিক্সচারের কাজ হচ্ছে এই যে আমাদের প্রথম যে 64 বিটের টোটাল টেক্সটটা ছিল, প্লেন টেক্সটটা ছিল, সেটাকে ফার্স্টে দুইটা ভাগে ডিভাইড করে দিচ্ছে, 32 বিট 32 বিট করে। সো লেফট সাইডে 32 বিট থাকবে, রাইট সাইডে 32 বিট থাকবে। তারপরে লেফট সাইডের 32 বিটটাকে সে ফাংশন করবে, ফাংশন ইউজ করে রাইটেরটাকে নিয়ে আসবে লেফটে, তারপর হচ্ছে লেফটেরটাকে নিয়ে যাবে রাইটে, নিয়ে যাওয়ার পরে এই সোয়াপার যখন এই জিনিসটাকে সোয়াপ করে দিল তখন আমাদের যে ভ্যালুগুলা রাইট সাইডে থাকবে সেটা আমাদের নেক্সট রাউন্ডের জন্য লেফট কি ভ্যালু হবে, আর মাঝখানের যে কিটা জেনারেট করতেছিল রাইট সাইডের এই ভ্যালুটাকে নিয়ে সেটা হয়ে যাবে তখন আমাদের রাইট সাইডে নতুন কি, যেটা আমরা সেকেন্ড রাউন্ডের জন্য ইউজ করব। ঠিক আছে, এখন এই ডিএস ফাংশনের ভিতরে আবার দুইটা বক্স ইউজ করা হয়। ঠিক আছে, এই যে ডিএস এটার ভিতরে যে মিক্সচারটা আছে, মিক্সচারের ভিতরে হচ্ছে আমরা ফাংশনের জন্য দুইটা কি ইউজ করব, বক্স ইউজ করব, একটা হচ্ছে পি বক্স, একটা হচ্ছে এস বক্স। তো পি বক্সের কাজ হচ্ছে এই জিনিসগুলাকে ডিভাইড করার পরে যে কতগুলা বিট আমাদের দরকার হবে সেই বিট গুলাকে এক্সপ্যান্ড করে দেওয়া। যেমন যদি আমাদের বিটটা থাকে হচ্ছে 32 বিটের, তাহলে 32 বিটটাকে 48 বিটে কনভার্ট করতেছে, তাহলে দেখেন 32 বিট থেকে 48 বিটে যাচ্ছে, মানে কতগুলা বিট আর আমাদের এক্সট্রা লাগতেছে। তো যে বিট গুলা এক্সট্রা লাগতেছে সেগুলা জেনারেট করার জন্য যে বক্সটা ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে এক্সপ্যানশন অফ পি বক্স। আবার যখন আমরা কম্প্রেস করব এই জিনিসগুলাকে মানে ছোট করে নিব তখন আমাদের যে বক্সের দরকার হবে সেটাকে বলা হচ্ছে এস বক্স। তো পি বক্সের কাজ হচ্ছে 32 বিটকে এক্সপ্যান্ড করে 48 বিটে কনভার্ট করা। ঠিক আছে, কারণ কি এই যে আমরা এখানে যখন ডিভাইড করে দিচ্ছিলাম টোটাল 56 বিটের আমাদের টেক্সটটাকে, তখন হচ্ছে দুইটা ডিভিশনে সে 32 বিট করে নিচ্ছিল, বাট আমাদের যে রাউন্ড কিটে জেনারেট হইতেছিল সেই রাউন্ড কিটে ছিল কিন্তু 48 বিটের। এখন 48 বিটের সাথে তো 32 বিটকে কম্পেয়ার করা যায় না, দ্যাটস ওয়াই মাঝখানে কি করতে হয়, একটা পি বক্স ইউজ করতে হয়। তো পি বক্সের কাজ হচ্ছে এই 32 বিটের সাথে সামনে পিছনে কিছু বিট অ্যাড করে প্রত্যেকটাকে বড় করে দিয়ে 48 বিটে কনভার্ট করে। এই যে ঠিক আছে,
চারটা চারটা করে থাকে, চারটা চারটা করে টোটাল হচ্ছে 32 বিট থাকে। এখন পি বক্সের ভিতর যখন যাবে, দেখেন এই যে পি বক্সের ভিতর যখন যাইতেছে তখন এই 4 বিটটাকে সে কি করতেছে, টোটাল 6টা 6টা করে বিটে অ্যাড করতেছে। এটা একটা এক্সট্রা বিট থাকতেছে, এটা একটা এক্সট্রা বিট থাকতেছে, এরকম করে প্রত্যেকটা বিটের সরি সামনে পিছনে একটা একটা করে সে বিট অ্যাড করে দিচ্ছে। অ্যাড করে দিয়ে 6টা 6টা করে টোটাল 48 বিটের আউটপুট জেনারেট করতেছে। এটা হচ্ছে পি বক্সের কাজ। তো 48 বিটে কনভার্ট করার কারণে কি হচ্ছে, আমাদের যখন কিটা জেনারেট হইতেছিল 48 বিটের, তখন ওই কি এর সাথে সেটাকে এক্সঅর করা পসিবল হচ্ছে। সো দ্যাট এক্সঅর করার পরে আবার যে 48 বিটের টোটাল ইয়েটা জেনারেট হইতেছিল, একটা আউটপুট জেনারেট হচ্ছিল, সেই আউটপুটটাকে আবার কি করতেছে তখন এস বক্সের মধ্যে নিয়ে গিয়ে আবার 32 বিটে কনভার্ট করে নিচ্ছে। বিকজ আমাদের ইনপুট ছিল 32 বিটের, সো আউটপুট কখনোই 48 বিটের হতে পারবে না। তাহলে কি করতে হবে, সেটাকে আবার কম্প্রেস করতে হবে। এই কারণে কম্প্রেস করার জন্য কি করতেছিল, এস বক্স ইউজ করতেছিল। এখন এস বক্সের কাজ হচ্ছে কি, দেখেন এস বক্সের কাজ হচ্ছে ওই যে 6টা 6টা করে কোড জেনারেট করা হইতেছিল, সেই 6টা 6টা কোডের মানে 6টা বিটটাকে সে কম্প্রেস করে আবার 4টা বিটে কনভার্ট করে ফেলতেছে। সো দ্যাট এখান থেকে ফার্স্ট বিট আর লাস্ট বিট প্রত্যেকটার থেকে ফার্স্ট বিট লাস্ট বিট গুলা বাদ হয়ে যাবে। ঠিক আছে, বাদ হয়ে গিয়ে আলটিমেটলি আমরা আউটপুট পাবো কি 32 বিটে। তো এইটুকু পোর্শনের কাজ হচ্ছে আমাদের ফাংশন ডিএস এর ফাংশনের ভিতরে। ঠিক আছে, ফাংশনের ভিতরে 32 বিটের গেল, যাওয়ার পরে সে আবার স্ট্রেট পি বক্সের ভিতর ঢুকলো, ঢুকে তারপর হচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে আউটপুটটা শো করে দিল। এখন এই পুরা কাজটা হবে ডিএস এর জেনারেল যে এই যে রাউন্ডটা আছে এটার মাঝখানে। বোঝা গেছে? মানে এই কাজটা হচ্ছে শুধুমাত্র কার কাজ, মিক্সচারের কাজ। মিক্সচারের কাজ হচ্ছে কি, যে ফাংশন কিটা জেনারেট করার পরে এই কাজটুকু, এই পোর্শনের কাজটুকু সে করতেছে। এরপর আসি আমরা সোয়াপারের কাজে। তো সোয়াপারের কাজ হচ্ছে, এটা খুবই সিম্পল, এটা হচ্ছে জাস্ট লেফটটাকে রাইটে নিয়ে যাবে, রাইটটাকে লেফটে নিয়ে আসবে, এটাই হচ্ছে সোয়াপারের কাজ। আচ্ছা, এখানে সোয়াপারটা দেখায় নাই, ওকে। তো এই ভ্যালুগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে প্রত্যেকটা রাউন্ডের জন্য একটা করে এস বক্স যখন জেনারেট হয় তখন সেই অনুযায়ী তার আউটপুট। আচ্ছা, এবার আসি আমরা ডিএস এর সাইফারিং আর হচ্ছে রিভার্স সাইফারিং। ডিএস এর সাইফার আর রিভার্স সাইফারের জন্য দুইটা অ্যাপ্রোচ ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে ফার্স্ট অ্যাপ্রোচটা যদি দেখি, তাহলে এখানে দেখেন বলা হচ্ছে কি, যে ডিএস সাইফার আর রিভার্স সাইফারে প্রথমে কি হচ্ছে 64 বিটের প্লেন টেক্সটটা গেল, সেটা ফার্স্ট ইনিশিয়াল পারমুটেশন হইলো, পারমুটেশন করার পরে এই 64 বিটকে কি করলো 32 বিটে মানে ডিভাইড করে ফেললো। ডিভাইড করার পরে এই যে মাঝখানে ফাংশন কি, তারপরে মিক্সচার, যেটাকে আমরা বলতেছিলাম মিক্সচার, তারপর হচ্ছে সোয়াপারের কাজ হচ্ছে। এখন সাইফারিং এর জন্য সে রাউন্ড 1 থেকে নিয়ে শুরু করে 15 পর্যন্ত বোথ, এখানে সোয়াপারের কাজও হবে মিক্সচারের কাজও হবে, কিন্তু লাস্টে যে 16 নাম্বার রাউন্ড আছে সেই 16 নাম্বার রাউন্ডে কোনো সোয়াপিং হবে না। 16 নাম্বার রাউন্ডে শুধুমাত্র কি হবে, মিক্সচারের কাজ হবে। ঠিক আছে, শুধুমাত্র মিক্সচার হবে, কোনো সোয়াপিং হবে না। এখন এখান থেকে আমরা কি পেলাম, একটা ফাইনাল পারমুটেশন পেলাম। সেই ফাইনাল পারমুটেশন থেকে তারপর কি হলো, 64 বিটের একটা সাইফার টেক্সট জেনারেট হলো। এখন যখন আমরা রিভার্স কিটা ইউজ করতেছি, রিভার্স কি এর জন্য এই যে কি 16 আমরা যেটা প্রথম সাইফার টেক্সটের জন্য ইউজ করছিলাম, সেই কি নাম্বার 16টা তখন আমাদের রিভার্স সাইফারের জন্য রাউন্ড 1 এ ইউজ করতে হবে। তারপরে কি 15 মানে শুরু থেকে নিচ পর্যন্ত যাব আমরা প্রথমে, তারপর নিচ থেকে উপরের দিকে যাব। জিনিসটা হচ্ছে এরকম, রিভার্স মানে কি, প্রথমে হচ্ছে উপর থেকে নিচে যাওয়া, তারপর হচ্ছে কি আলটিমেটলি এই যে নিচ থেকে উপরের দিকে যাওয়া। তো প্রথমে যেটা রাউন্ড 1 2 3 এরকম থাকবে, তারপর হচ্ছে 16 নাম্বারটা থাকবে। এখন এই কি 16 যেটা আমরা প্রথম সাইফারিং এর জন্য ইউজ করছিলাম ডিএস এ, সেটাই আমরা ইউজ করব রিভার্স সাইফারিং এ 1 এর জন্য। তাহলে দেখেন আলটিমেটলি আমাদের
ফার্স্ট কি যেটা জেনারেট হচ্ছিল মানে ইনিশিয়াল পারমুটেশনের ক্ষেত্রে সেটা আমরা ইউজ করব কোথায়, একদম 16 নাম্বার রাউন্ডে, ঠিক আছে। এবং এখানেও কিন্তু সেম, রিভার্স সাইফারিং এর জন্য সেম, রাউন্ড 16তে কোনো মিক্স সোয়াপার হবে না, ঠিক আছে। রাউন্ড 16তে বোথ দুইটার ক্ষেত্রেই সাইফার এবং রিভার্স সাইফার দুইটার ক্ষেত্রে 16 নাম্বার রাউন্ডে কোনো সোয়াপিং হবে না, শুধুমাত্র কি হবে, মিক্সচার হবে। বোঝা গেছে? আর বাকি সবকিছুই সেম থাকবে। ওকে, এই যে ইন দা ফার্স্ট অ্যাপ্রোচ দেয়ার ইজ নো সোয়াপার এট দা লাস্ট রাউন্ড, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। বোঝা গেছে? ফার্স্ট অ্যাপ্রোচ অফ ডিএস, সাইফারিং এন্ড রিভার্স সাইফার। ম্যাম এগুলার কি ওই ম্যাথ করে ওইভাবে করতে না না না, এগুলা ম্যাথ থাকবে না, এগুলা জাস্ট হচ্ছে ডায়াগ্রাম গুলা থাকতে পারে, বেসিক ডায়াগ্রাম গুলা, ঠিক আছে। এগুলার এক একটা ম্যাথ করতে গেলে দিন শেষ হয়ে যাবে। ম্যাম দিন শেষ তো কথা না ম্যাম, যে রাউন্ড গুলো আছে, রাউন্ড কোনটা আগে করছি কোনটা পরে করছি এটা নিয়ে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, এতগুলা রাউন্ড, তারপরে 16টা রাউন্ড, এইগুলা একটা করতে গেলে আপনাদের পরীক্ষার টাইম শেষ হয়ে যাবে। এগুলা ম্যাম বাট আপনারা যদি এগুলার প্র্যাকটিস ম্যাম করতে চান, হ্যাঁ বলেন। অনলাইনে ম্যাম এগুলার পাওয়া যায় তো? হ্যাঁ, কোড পাওয়া যায়। না ম্যাম কোড না, আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর পাওয়া যায়। ক্যালকুলেটর সবগুলোরই আছে। আমরা এর আগে যতগুলা হচ্ছে ইউজ করছি, অ্যাডিটিভ সাইফার, তারপর প্লেফেয়ার সাইফার, ব্লক সাইফার, জি ম্যাম মাল্টিপ্লিকেটিভ সবগুলারই আছে। সাইফার, হ্যাঁ সবগুলারই ক্যালকুলেটর আছে। আচ্ছা, এই জিনিসটাও আমরা ওই যে পরে পড়বো ডিএস অ্যানালাইসিসে, ঠিক আছে, যে ডিএস এর কি কি মানে আছে, ড্রব্যাকস গুলা। ওকে, আচ্ছা এখন আমরা ফার্স্টে দেখলাম কি ফার্স্ট অ্যাপ্রোচ অফ ডিএস, এখন দেখি আমরা অল্টারনেটিভ অ্যাপ্রোচ অফ ডিএস। ডিএস এর অল্টারনেটিভ অ্যাপ্রোচটা হচ্ছে কি, সে এই যে এখানে যে 16টা রাউন্ড ছিল সেই 16টা রাউন্ডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে একটা একটা থেকে, এবং কোনো সোয়াপার থাকবে না। অল্টারনেটিভ অ্যাপ্রোচের মধ্যে কোনো সোয়াপার থাকবে না। সে কি করবে, শুধুমাত্র কি জেনারেট করবে, কি জেনারেট করে সেই অনুযায়ী কাজ করবে। তো আমরা দেখি অল্টারনেটিভ অ্যাপ্রোচের ভিতরে কিভাবে কি জেনারেশন হয়। তো এখানে হচ্ছে কি জেনারেশনের জন্য দেখেন শিফটিং গুলা হচ্ছে নাম্বার 1 2 9 আর 16, এগুলার জন্য জাস্ট একটা বিট শিফট হবে, আর বাকিগুলোর জন্য দুইটা করে বিটের শিফটিং হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবং ডিএস এ এই জিনিসটা হচ্ছে ফিক্স। এইএস এ যেমন হচ্ছে আমাদের বিট অনুযায়ী রাউন্ড গুলা ফিক্স ছিল, ডিএস এর অল্টারনেটিভ অ্যাপ্রোচের জন্য আমাদের রাউন্ড ওয়াইজ শিফটিংটা হচ্ছে ফিক্সড থাকে। তো প্রথমে এটা পুরোটা হচ্ছে শুধুমাত্র কিন্তু কি জেনারেশনের জন্য। তো কি জেনারেশনের জন্য কি হইতেছে, আমাদের যে 64 বিটের ফার্স্ট ইয়েটা ছিল, প্লেন টেক্সটটা ছিল, সেটা এখন প্যারিটি ড্রপে যাবে। তার আগে আসি আমি প্যারিটি ড্রপ কি। প্যারিটি ড্রপ হচ্ছে এই যে আমরা যখন প্রি প্রসেস করি কিগুলো এক্সপেনশনের জন্য, তখন সেটা পারমুটেশন হয়, ঠিক আছে, বিভিন্ন ওয়েতে সেটা পারমুটেশন হয়। এই যে পারমুটেশনটা হচ্ছে কি এক্সপ্যান্ডের আগে, সেটাকে বলা হচ্ছে প্যারিটি বিট ড্রপ। এখন প্যারিটি বিট ড্রপ হচ্ছে ওই যে আমরা দেখে আসছিলাম না যে 48 বিট থেকে 32 বিটে কনভার্ট হচ্ছে, তাহলে যে দুইটা বিট তার ড্রপ হয়ে গেছিল, সামনের বিটটা এবং পিছনের বিটটা, সেটা সেই দুইটা বিটকে বলা হচ্ছে কি প্যারিটি ড্রপ, ঠিক আছে, প্যারিটি ড্রপ বিট অথবা প্যারিটি ড্রপ। আচ্ছা, তো এখন এখানে কি হবে, ফার্স্টেই কি জেনারেশনের জন্য যেহেতু কিটা ছিল আমাদের 56 বিটের, দ্যাটস ওয়াই প্রথমেই 64 বিটের আমাদের যে প্লেন টেক্সটটা থাকবে সেটাকে প্যারিটি ড্রপ ইউজ করে 56 বিটে কনভার্ট করে নিবে। তারপরে এই 56 বিটটাকে 28 বিট দুইটা ভাগে ডিভাইড করবে, সেম আগেরটার মতোই। তারপরে দুইটা ভাগে ডিভাইড করার পরে কি করতেছে, এখানে আসার পরে কম্প্রেস করতেছে, কম্প্রেশন অফ প্রি বক্স। পি বক্সের দুইটাই এসে নতুন করে যখন এটাকে কম্প্রেস করা হচ্ছে, কম্প্রেস করে দুইটা থেকে 28 আর 28 দুইটা মিলে কিন্তু 56 বিটের হইতেছে, বাট আমার কি জেনারেট হবে 48 বিটের, দ্যাটস ওয়াই এখানে কম্প্রেশন ইউজ করা হইতেছে, ঠিক আছে, পি বক্সে কম্প্রেশন ইউজ করতেছে, এক্সপেনশন না। যখন আবার 48 বিট থেকে 56 বিটে যেতে হবে তখন আবার কি করবে, এক্সপেনশন ইউজ করবে। তো এই প্রথম
যে কিটা জেনারেট হলো কম্প্রেস করার পরে পি বক্সের মধ্যে, সেটা আমরা পাইলাম রাউন্ড কি এর ফার্স্ট কি হিসাবে। এরপরে আবার এই যে এখানে যে শিফট লেফট ছিল সেটাকে আবার নিব, আবার এই জিনিসটাকে নিব, নেওয়ার পরে সেটাকে আবার কি করব, কম্প্রেস করব সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কম্প্রেস করার পরে আবার যে কিটা পাবো সেটা হবে আমাদের রাউন্ড 2 এর জন্য সেকেন্ড নাম্বার কি। ঠিক আছে, এইরকম করে করে এরকম প্রত্যেকটা 16টার জন্য আমাদেরকে এই জিনিসটা 16 বার ইউজ করতে হবে। তো দ্যাট 16 বার ইউজ করার পরে আমরা লাস্ট যে রাউন্ড কিটা পাবো 48 বিটের, সেটা হবে আমাদের ফাইনাল পারমুটেশনের ফাইনাল কি কে অফ 16। বোঝা গেছে কি? কোনো রেসপন্স নাই কেন? ম্যাম বুঝছি, মানে ম্যাম এগুলা হচ্ছে আপনি এরকম ছবি ডায়াগ্রাম ড্র করতে দিন, আমরা এইভাবে এক্সপ্লেনেশন গুলো নিজেদের মতো দিব, তাই তো? হ্যাঁ, এক্সপ্লেনেশন গুলো নিজেদের মতো দিবেন, মানে কোনটা কিভাবে কাজ করতেছে সেগুলা দিবেন। বইয়ের মধ্যেও আছে, বাট বইয়ের মধ্যে অনেক কথা বলা আছে, আমি এই জিনিসগুলাকে ইন শর্ট বলে দিচ্ছি, এটাই। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে এখানে অ্যালগরিদম। হ্যাঁ বলেন। ম্যাম আমরা কি সাইফারিং এর থেকে বের হতে পারবো না? ক্রিপ্টোগ্রাফি মানেই কিন্তু কি এনক্রিপশন আর ডিক্রিপশন। আপনাদের কোর্সের নাম কি? কম্পিউটার এন্ড সাইবার সিকিউরিটি। তো আমরা হচ্ছে কি ডিএস টা শেষ করবো, তারপর হচ্ছে মেসেজ অথেন্টিকেশন ইন্টিগ্রিটি করবো, তারপর ব্লকচেইন করবো, তারপর হচ্ছে একটু নাম্বার থিওরি নিয়ে একটু কাজ করবো। ম্যাম তাহলে ম্যাম এখানে ও সিকিউরিটি তারপর আমার আরেকটা টপিক নিজের আছে এসডিএন। এসডিএন একটা টপিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি ল গুলা থাকবে, এই ল গুলার উপরে হচ্ছে আমি আপনাদেরকে প্রেজেন্টেশন করতে দিব। বাংলাদেশের সাইবার সিকিউরিটির যে ল গুলা আছে সেগুলোর উপর হচ্ছে গিয়ে আপনারা প্রেজেন্টেশন বানাবেন, তখন ম্যাম আপনাদের সাইবার ল সিকিউরিটি গুলো ল তো সম্পর্কেও ম্যাম জানা হবে। প্রত্যেকটা লাস্ট রেজাল্ট তো ম্যাম জেল। কি বুঝি নাই? প্রত্যেকটার লাস্ট রেজাল্ট তো ম্যাম জেলে। হ্যাঁ, এই ল গুলা সম্পর্কে তো জানতে হবে, তাই না? ল, আপনারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এখন ল না জেনে যদি আনইথিক্যাল কাজকর্ম করেন তাহলে কেমনে হবে? তারপর আচ্ছা ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ এই বলেন। সিলেবাসের কিন্তু একটু দূরে। হ্যাঁ, জেনারেলি আমরা দু একদিন আগে দেখলাম যে ম্যাম দুইজন মানুষকে নাকি ম্যাম গ্রেফতার করছে এই ইয়ের জন্য, স্বপ্নর কি জানি কি করে ওয়েবসাইট হ্যাক করে ম্যাম ওইখান থেকে ওদের ভাউচার গুলো দিয়ে সব প্রিন্ট করছে। ওকে। ম্যাম কয়েকদিন আগে দেখলাম ম্যাম হ্যাঁ, ডিজিটাল আইন ক্রাইমের জন্য ম্যাম দুজনকে ধরেছিল ম্যাম, স্বপ্নের আচ্ছা কি আচ্ছা। জানি ভাউচারই করেছিল। ও এখন ম্যাম হ্যাঁ, এখানে ম্যাম যারা ম্যাম এই কাজটা করেছিল তাদের ম্যাম ধরার ওয়েটা কি আসলে আমি এটা এখনো বুঝতে পারিনি, মানে ওরা ধরে কিভাবে? কারণ ম্যাম জেনারেলি যারা হ্যাকার হয় তারা তো ম্যাম তাদের লোকেশন এক্সাক্ট লোকেশনে থাকে না, ওদের লোকেশন হ্যাঁ, মোটামুটি ভাবে 4-5 জায়গায় কানেকশন থাকে। ওরা নরমালি ম্যাম জেনারেলি ম্যাম পেঁয়াজের মতো যেটা হয় আর কি, যে অনেকগুলো লেয়ার থাকে, ওই লেয়ারের মধ্যে দিয়ে ওরা ব্রাউজিং করে, তার মধ্যে থেকে এটা হ্যাঁ, কিভাবে ধরে? তার মধ্যে থেকে এটা কিভাবে ধরে? ওকে, এখন আপনি যদি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, তারপর ধরেন যে পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যদি কাজ করেন, তাদের কাজই হইতেছে কি এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা, ট্রেস আউট করা। ঠিক আছে, লেয়ার তো বেস কম। হ্যাঁ, ওদের কাজই হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে ট্রেস আউট করা। তো হ্যাকারের কাছে যত ধরনের মানে ইকুইপমেন্ট থাকে, যত হাই কোয়ালিটির ইকুইপমেন্ট থাকে, পুলিশদের কাছে কিন্তু এর থেকেও সুপার হাই কোয়ালিফাই মানে ইয়ে থাকে। ঠিক আছে, ডিভাইস গুলা থাকে যেগুলা দিয়ে তারা হচ্ছে গিয়ে ট্র্যাক করতে পারে। তো এখন বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে কিন্তু সুপার কম্পিউটার ইউজ করে, জানেন 2টা না 3টা ব্রাঞ্চ আছে যেগুলোতে হচ্ছে সুপার কম্পিউটার ইউজ করে। তার মধ্যে বাংলাদেশ ব্যাংকে মোস্ট প্রবাবলি একটা আছে, আর হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেটা ডিজিএফআই ভবনে মনে হয় একটা না 2টা আছে। ঠিক আছে, তো ওদের কাজ হচ্ছে কি এই জিনিসগুলা দিয়ে মানে কিভাবে ক্রাইম গুলা হইতেছে সেগুলা ফাইন্ড আউট করা, ট্রেস আউট করা। আপনারা যদি এই জিনিসগুলা নিয়ে ইন্টারেস্টেড হন যে কিভাবে ইয়ে করে, এগুলার জন্য দেখবেন যে অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করা, ইথিক্যাল হ্যাকিং, তারপর হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি ইয়েগুলা। ঠিক আছে, ম্যাম যে কিভাবে হচ্ছে একজনের থেকে লোকেশন আমি ট্রেস আউট করা হয়।
একজনের থেকে আমি ইনফরমেশন যতটুকু পেয়েছিলাম যে জেনারেলি আমরা যখন হ্যাকিং এর দিকে বা হ্যাকাররা যায় ওরা নর্মালি ভিপিএন ইউজ করে। ভিপিএন, হ্যাঁ ভিপিএন তো এটা জেনারেল, এটা আপনারাও হ্যাঁ ম্যাম, চাইলে ইউজ করতে পারেন। জেনারেলি আমি ম্যাম যখন ভিপিএন মালয়েশিয়ায় ইউজ। ছিলাম তখন আমিও ভিপিএন ইউজ করতাম, কারণ মালয়েশিয়াতে অনেক সার্ভার আছে যেগুলো হচ্ছে ইয়ে করা যায় না, অ্যাক্সেস করা যায় না, তার মধ্যে ক্র্যাক ফাইল গুলো আপনি জীবনেও ডাউনলোড করতে পারবেন না। আমি উইন্ডোজ, ওখানে একটা উইন্ডোজ কিনতে গেলে লাগে বাংলাদেশের প্রায় 15,000 টাকার মতো। তো যেখানে আমি ক্র্যাক ভার্সন পাই উইন্ডোজের, সেখানে আমার কি দরকার লাগছে 15,000 টাকা দিয়ে একটা উইন্ডোজ কেনার, তাও আবার মেয়াদ থাকে মাত্র হচ্ছে 1 বছর। তো তখন হচ্ছে ভিপিএন ইউজ করে ক্র্যাক ফাইল গুলো ডাউনলোড করতাম। তারপর হচ্ছে ওইখানে টরেন্ট ইউজ করা যায় না, তো টরেন্ট ইউজ করে মুভি দেখার জন্য টরেন্ট ইউজ করার জন্য ভিপিএন ইউজ করতে হইতো, তারপর বিভিন্ন কাজের জন্য ইউজ করতে হইতো। ম্যাম ওই যে একজন হ্যাকারের সাথে কথা বলছিলাম এটা নিয়ে, ও যেটা বললো যে জেনারেলি যারা ভিপিএন ইউজ করে ওই ভিপিএন এ তো ওরা নরমালি বিভিন্ন কান্ট্রিতে চলে যায়, যেমন ইউএসএ আর ম্যাক্সিমাম ইউএসএ নাহলে কানাডাতে চলে যায়। এখন বাংলাদেশের যারা সাইবার ক্রাইম মেইন ব্রাঞ্চে থাকে ওরা অ্যাকচুয়ালি এটা কাজটা করে কি, ওই যে ভিপিএনটা আছে যেটা কানেক্ট করে চলে গেছে, ওরা ওই ভিপিএন এর যে হেড অফিসটা থাকে বা যে মেইন সার্ভারটা থাকে ওদের কাছে নক দেয়, কারণ ওদের কাছে তো আমাদের অ্যাকচুয়াল যে লোকেশনটা এটা থাকে, আইপিটা থাকে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওদের কাছে অ্যাকচুয়ালটা তো আমাদেরটা থাকে, ওরা না হয় ওটাকে বাউন্স করে অন্য জায়গায় নিয়ে যায়, বাট ওদের কাছে অ্যাকচুয়ালটা থাকে, ওদের কাছ থেকে আমাদের আইপিটা নিয়ে তারপর আমাদেরকে আইসা আর কি মনে করেন ট্রেস আউট নিয়ে যায় করে। হ্যাঁ হ্যাঁ এরকমও হতে পারে, আমি অ্যাকচুয়ালি জানি না, সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্যাট। বিভিন্ন বাট ধরনের ম্যাম রিজন হতে পারে। হ্যাঁ টরের যারা মানে যারা মেক করেছিল টর ব্রাউজারটাকে, ওরা দাবি করতেছে নাকি যে ওদের ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে নাকি নরমালি মোটামুটি ভাবে 600টা লেয়ার তৈরি হয়, তো মানে ধরা নাকি ইম্পসিবল। ধরা ইম্পসিবল কি জানি, তাহলে জানি না তো। ওরা ম্যাম এটা বলতেছে, আমি কোথায় না কোথায় একটা পড়েছিলাম সামথিং, যে ওদের মানে ওটা দিয়ে মানে ওদের যে ওয়েটা সেই হিসেবে আমি যা বুঝলাম তাতে আসলে ধরা ইম্পসিবল হয়ে যায়, কিন্তু মানুষ নয় তাহলে ওটা ইউজ না করে ভিপিএন কেন ইউজ করে? ওটা তো সবাই অ্যাক্সেস নিতে পারবে না, যেমন আপনি যদি এটা অ্যাক্সেস নিতে চান, ধরেন আমি এখন ডার্ক ওয়েবে অ্যাক্সেস নিতে চাচ্ছি, ডার্ক ওয়েব কি আমার এই ডোমেইন দিয়ে আসবে? কখনোই আসবে না, এই আইপি তে জীবনও আসবে না। আমি যদি দেখি, না ম্যাম এটাতে তো আসবেই না ম্যাম, টরে আসে। টরে আসে? জি ম্যাম, টরে ম্যাম সব আসে। ওকে, আমার দরকার নাই ডার্ক ওয়েবে ঢোকার, পর আমার আইপি ট্রেস করে আইসা আমার ধরে নিয়ে যাবে। ম্যাম ডাক আচ্ছা করতে যাই গিয়ে হোক, সার্চ হচ্ছে ডাক বাইবেল, ওখানে কি অনেক লিংক পাবেন। থাক দরকার নাই, পরে আইপি অ্যাড্রেস ট্রেস করে আমার এইসব ধরে নিয়ে গেলে ঝামেলা আছে, আমি থানায় যাইতে চাই না। আর তরে প্রক্সি আপনি চলে গেলে ম্যাম আমাদের চেঞ্জ ক্লাস হইতে দিবে কে থাকে, ম্যাম? প্রতি সেকেন্ডে চেঞ্জ হইতে থাকে প্রক্সি, 7-8টা করে প্রক্সি থাকে, সব চেঞ্জ হইতে থাকে অল টাইম। যাক ভালো। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে যেহেতু আপনারা এই জিনিসগুলা অলরেডি সার্চ করতেছেন, খুবই ভালো, ডিফারেন্ট আইডিয়া আপনারা পাচ্ছেন। তো আমি তাহলে হচ্ছে আপনাদেরকে প্রেজেন্টেশনের টপিকটা দিয়ে দেই। প্রেজেন্টেশনের জন্য আমরা হচ্ছে আফটার নেক্সট উইক আমরা হচ্ছে প্রেজেন্টেশন নিব, দ্যাট মিন্স আজকে হচ্ছে 12 তারিখ। হ্যাঁ বলেন। আর একটু অন্য কনটেক্সটে কথা বলি ম্যাম, অ্যাকচুয়ালি মিড আমি দিতে পারি নাই, আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল, তো এখন নেক্সট আমাদের যে মেকআপটা ওইটা কবে হবে আর কেমনে কি দেওয়া যাবে, আমি কখন মেকআপের রুটিনটা তো হচ্ছে আমি এখনো পাইনি, তো মেকআপ এক্সাম আপনার হচ্ছে আপনি আগে ইয়ে করবেন, মেকআপ এক্সামের জন্য যখন নোটিশ আসবে তখন ইয়েতে দেখতে পাবেন, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হয়, অথবা আমি ইনফর্ম করে দিব, কোনো সমস্যা নাই যখন আমি পাবো আর কি। তো ইন দ্য মিন টাইম আপনাকে হচ্ছে চেয়ারম্যান বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আপনি কেন ইয়ে করতে পারেন নাই, এক্সাম দিতে পারেন নাই, মানে মেকআপ এক্সামটা যে দিবেন সেটার রিজনটা হচ্ছে এই রিজন। আর হচ্ছে পেমেন্ট, মেকআপের জন্য তো পেমেন্ট দিতে হয়, সো যদি পেমেন্ট না দিয়ে এক্সাম দেওয়ার ইয়ে থাকে তাহলে সেটাও মেনশন করে দিবেন আপনি যে আমি পেমেন্ট দিতে চাইতেছি না, আমি আমার এই প্রবলেমের কারণে হচ্ছে
এক্সামে বসতে পারিনি। ঠিক আছে, এরকম করে চেয়ারম্যান বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন, দেন চেয়ারম্যান স্যার অ্যাপ্রুভ করলে সেটা আমাকে ফরওয়ার্ড করে দিবেন। ওকে ম্যাম, বুঝতে পারছি। আর ম্যাম সিলেবাসটা তো ওই মিডের সিলেবাস। সিলেবাসটা মিডের সিলেবাস যেটা সেটাই। হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে হচ্ছে 12 তারিখ, তো আমরা 19 তারিখে হচ্ছে প্রেজেন্টেশন দিব। আমাদের প্রেজেন্টেশনের টপিক হচ্ছে এই যে সাইবার সিকিউরিটি, বাংলাদেশের সাইবার সিকিউরিটি ল যেগুলো আছে সেগুলোর উপর। ম্যাম মাগো ম্যাম 19 তারিখে দিয়ে না ম্যাম, আমাদের 19 ম্যাম তারিখে ডিফেন্স আমাদের আছে ম্যাম। ডিফেন্স আছে, সেকেন্ড ডিফেন্স। কবে? ও আচ্ছা, 19 তারিখে তো আপনাদের হ্যাঁ ডিফেন্স। আচ্ছা ওকে ম্যাম তারপরে ম্যাম, আগে না। জি ম্যাম। তারপরে হইলে তাহলে 23 তারিখে দেন। আচ্ছা জি ওকে। ম্যাম, দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে 23 তারিখে। আচ্ছা, তো আমি হচ্ছে এখন ইয়েতে চলে যাই পড়ার মধ্যে। তো এই যে দেখেন এখানে বলা আছে যে এই যে ফার্স্ট রাউন্ডে যখন লেফট কি আর রাইট কিটা জেনারেট হচ্ছিল সেই অনুযায়ী একটা রাউন্ড কি জেনারেট হচ্ছে। তারপরে এই যে সোয়াপিং করতেছে, যেটা সোয়াপিং এর ক্ষেত্রে দেখেন এই যে রাইটেরটা কিন্তু লেফটে চলে আসতেছে, আর রাইটের নতুন একটা কি জেনারেট হচ্ছিল। ঠিক আছে, সেটা কিন্তু এই যে বেসড অন দা পারমুটেশন, তারপরে এটা আবার লেফটে চলে আসতেছে, আবার রাইটে নতুন একটা জেনারেট হচ্ছিল, সেটা আবার নেক্সট রাউন্ডের লেফটে চলে আসতেছে। ঠিক আছে, এরকম করে করে টোটাল 16 বার এই জিনিসটা রিপিটেশন হবে। এই যে, তো এগুলা ক্যালকুলেশন যদি বুঝতে যান তাহলে ইটস হিউজ, এবং এগুলা পরীক্ষাতে আপনাদের কখনোই আসবে না, জাস্ট জানার জন্য জানেন যে কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এবার আসি আমরা ডিএস অ্যানালাইসিস। ডিএস অ্যানালাইসিসটা হচ্ছে দুইটা ওয়েতে করা হয়, একটা হচ্ছে এভালেন্স ইফেক্ট আর একটা হচ্ছে কমপ্লিটনেস। তো এভালেন্স ইফেক্ট যেটা, সেটা হচ্ছে এই যে প্লেন টেক্সট গুলার যখন স্মল চেঞ্জেস আসে তখন সেই স্মল চেঞ্জের উপর ডিপেন্ড করে তাদের কিছু সিগনিফিকেন্ট চেঞ্জ আসে সাইফার টেক্সটে। যেহেতু প্লেন টেক্সটে যদি আমাদের একটু চেঞ্জ আসে তাহলে আমাদের সাইফার টেক্সটে চেঞ্জ আসবে, এটাই হচ্ছে কি ইন জেনারেল। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে কি এভালেন্স ইফেক্ট। তো এভালেন্স ইফেক্টটা ডিএস এর জন্য খুব বেশি স্ট্রং উইথ রিগার্ড টু দিস প্রপার্টি। ঠিক আছে, এখন এরপরে যেটা আছে সেটাকে বলা হচ্ছে কি কমপ্লিটনেস ইফেক্ট। কমপ্লিটনেস ইফেক্টটা হচ্ছে যে আমরা যে এস বক্স তারপর হচ্ছে পি বক্স ইউজ করতেছি, সেটার জন্য প্রত্যেকটা বিট গুলার এক একটা কি দরকার হয়, সাইফার টেক্সটের জন্য প্লেন টেক্সটের দরকার হয়। তো এই যে সাইফার টেক্সটটা প্লেন টেক্সটের উপর ডিপেন্ড করে চেঞ্জেস আসতেছে, সেটাকেই বলা হচ্ছে কি কমপ্লিটনেস। বোঝা গেছে? খুবই সোজা। আর ডিজাইন ক্রাইটেরিয়াতে যে প্রথমে বললাম যে এখানে হচ্ছে দুইটা বক্স ইউজ করা হয়, একটা হচ্ছে এস বক্স আর একটা হচ্ছে কি পি বক্স। তো এখানে হচ্ছে এস বক্স কেন ইউজ করে সেটার ক্রাইটেরিয়া দেওয়া আছে কিছু, যে এখানে পারমিটেশন করতেছে 0 থেকে 15 পর্যন্ত, তারপর সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করতেছে, এক্সঅর করতেছে, কম্প্রেস করতেছে। ঠিক আছে, আর পি বক্সের কাজ হচ্ছে সেটাকে কম্প্রেস করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে বেসড অন আমাদের কি দরকার। যদি আমাদের কি কে কমায় নিতে হয় সেক্ষেত্রে আমরা কম্প্রেস করব, যদি আমাদের কি কে এক্সপ্যান্ড করতে হয় সেক্ষেত্রে আমরা এক্সপ্যানশনটা ইউজ করব। ওকে, এখানে সেটাই বলা হচ্ছে। আর উইক কি যেটা, উইক কি, উইক কি হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বিট যতগুলা থাকবে তার উপর বেস করে হ্যাকাররা করে কি ব্রুট ফোর্স অ্যাটাক করার ট্রাই করে। তো এখন ওরা করবে কি, ওরা হচ্ছে নাম্বার অফ প্লেন টেক্সটটাকে আগে তারা ট্র্যাক করার ট্রাই করে। সো নাম্বার অফ প্লেন টেক্সটটা হচ্ছে আমাদের 64 বিটের থাকে। 64 বিট থেকে যখন কি একটা জেনারেট হয়, ডিএস এ কিন্তু এক্সট্রা কোনো কি থাকে না। ঠিক আছে, ডিএস এ আমরা দেখে আসছি আমাদের যে প্লেন টেক্সটটা ছিল 64 বিটের, সেই প্লেন টেক্সটটাকে কি হিসাবে জেনারেট করতেছে বাই ইউজিং কি প্যারিটি ড্রপ বিট। ঠিক আছে, প্যারিটি ড্রপ বিটে সে কি করতেছে 64 বিটটাকে ড্রপ করে 56 বিটে কনভার্ট করে নিচ্ছে। তো এই যে এই প্লেন টেক্সট থেকেই একটা কি জেনারেট করতেছে, সেই কিটার ভ্যালু কিন্তু সেম থাকবে, 56ই থাকবে অলওয়েজ। তো হ্যাকাররা করে কি
2 to the power 56 পারমুটেশনে তারা পসিবল কিটাকে জেনারেট করার ট্রাই করে। দ্যাটস ওয়াই ডিএস এর মধ্যে ডিএস এর সব কারণ এখান থেকে যে কেউ কি করতে পারে, একটা কি জেনারেট করে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে আপনাদের টেক্সট গুলা বা মেসেজ গুলা তারা হ্যাক করে নিতে পারে। তো এরপরে আসি, এই যে ডিএস এর আরো কয়েকটা ওয়ে আছে। প্রথম আমরা দেখলাম ডিএস এর আরো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডাবল ডিএস, একটা হচ্ছে ট্রিপল ডিএস। তো ডাবল ডিএস এর জন্য যে কাজটা, ডাবল ডিএস এর মধ্যে হচ্ছে ফার্স্টে 64 বিটের প্লেন টেক্সট, তারপরে ডিএস সাইফারিং হবে, এরপরে আবার ডিএস সাইফারিং হবে, মানে সাইফার টেক্সটটাকে अगेन সাইফার করবে। তাহলে এখানে টোটাল কতগুলো রাউন্ড ইউজ হচ্ছে, এটার জন্য 16 বার, এটার জন্য 16 বার, দ্যাট মিন্স টোটাল এটার জন্য 16টা রাউন্ড, আবার এটার জন্য কি 16টা রাউন্ড, টোটাল 32টা রাউন্ড হচ্ছে এখানে ইউজ করা হয়। তো যেহেতু এখানে টোটাল 32টা রাউন্ড ইউজ করা হয়, তাহলে এখানে কম্বিনেশন হচ্ছে কি, এটার জন্য 56 কি এর কম্বিনেশন, আবার হচ্ছে কি এটার জন্য 56 কি এর কম্বিনেশন। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে ডাবল ডিএস। মানে ডাবল ডিএস হচ্ছে দুইবার, মানে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য ইন দ্য মিন টাইম দুইবার ডিএস ইউজ করা হবে। আবার যখন আমরা সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাব, তখন আবার কি করতে হবে, রিভার্স সাইফারিং। ঠিক আছে, রিভার্স সাইফারিংটা ইউজ করবে। এই রিভার্স সাইফারিংটাও হচ্ছে ডাবল ডিএস এর দুইবার ইউজ করা হয়। তাহলে ট্রিপল ডিএস এ কি হবে বলেন? ট্রিপল ডিএস এ কি হবে বলেন? ম্যাম 3 বার ইউজ করবে। 3 বার ইউজ করবে, এক্স্যাক্টলি। সো এখানে 64 বিটের প্লেন টেক্সটটাতে ট্রিপল ডিএস এ এখানে কি থাকবে, ডিএস এর আরেকটা ব্লক থাকবে, তারপরে সেখান থেকে আমরা কি পাবো, সাইফার টেক্সটে কনভার্ট পাবো। আবার যখন আমরা এনক্রিপশন থেকে ডিক্রিপশন করতেছি, ডিক্রিপশনের জন্য এখানে কি হবে, আরো একটা ডিএস ব্লক ইউজ করা হবে, যেটা হচ্ছে রিভার্স সাইফার করবে। ভেরি ইজি। এই যে পেয়ার অফ কি এখানে ইউজ করতেছে, ঠিক আছে। তারপরে আসি এই যে ডাবল ডিএস, সেম জিনিস, একই জিনিস দুইবার ইউজ করতেছে। আর ট্রিপল ডিএস এ কি করতেছে, যে এখানে 3 বার ইউজ করতেছে, K1 K2 K1। ওকে, এখানে দেখেন ট্রিপল ডিএস এর জন্য মাঝখানে কিন্তু রিভার্স সাইফার হচ্ছে, প্রথমে সাইফার, তারপর রিভার্স সাইফার, তারপর আবার সাইফার, মানে সাইফারিংটা 3 বার হইতেছে, বাট মাঝখানেতে কি হচ্ছে, রিভার্স সাইফার হচ্ছে। তাহলে এখানে যদি মাঝখানেতে রিভার্স সাইফার হয়, তাহলে এটার উল্টাটা কি হবে, এখানে হবে, এখানে রিভার্স সাইফার হলে এখানে হবে সাইফার, আর এখানে সাইফার হইলে ডিক্রিপশনের সময় কি হবে, রিভার্স সাইফার হবে। এটাই হচ্ছে চেঞ্জেস। আচ্ছা ম্যাম, এখানে তো তাহলে প্রথমবার সাইফার হচ্ছে, তারপর আবার রিভার্স, তারপর আবার সাইফার, মানে ওই আবার রিভার্স সাইফার ভ্যালুটাকে আবার সাইফার করলে তো তাহলে যে উপরে আর নিচে সেম ভ্যালু থাকে। হ্যাঁ, উপর আর নিচে সেম কি ইউজ করবে, মানে কি এখানে হচ্ছে কি প্রথম যে কিটা জেনারেট হচ্ছিল 56 বিটের, এখানে 56 বিট থাকবে, এখানে আবার নতুন করে একটা 56 কি জেনারেট হবে, তারপর হচ্ছে এখানে যে 56 বিটটা ইউজ করা হচ্ছিল সেম কিটা এই ডিএস সাইফারিং এর জন্য ইউজ করবে আবার। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে ট্রিপল ডিএস। মানে ম্যাম এই তাহলে এখানে দুইবার যে ডিএস টা, মানে একবার হচ্ছে নরমাল ডিএস করছে, আবার রিভার্স করতেছে, তাহলে তার আগে পরের ভ্যালুটা সেম থাকতেছে না? না না, আগে পরের ভ্যালুটা সেম হবে না, কারণ এখানে যেই রিভার্স সাইফারিং এটা হচ্ছে আপনাদের এই ভিতরের পোরশন গুলা কিন্তু সেম সেম থাকবে, এখানে 16টা, আবার এখানে 16টা, আবার এখানে 16টা, প্রত্যেকটার জন্য 16টা 16টা করে কি জেনারেট হবে। আপনি আপনি যেটা ইয়ে করছেন আমি বুঝতে পারছি, মানে আপনার কোশ্চেনটা ছিল এরকম যে সাইফার করার পর যদি আমরা রিভার্স সাইফারি করি, তাহলে তো আবার আমরা প্লেন টেক্সটে ব্যাক করে যাব, তাই তো? জি ম্যাম। আচ্ছা, না এখানে প্লেন টেক্সটে ব্যাক করে যাব না, কারণ এখানে হচ্ছে কিটা থাকবে আলাদা আলাদা। ঠিক আছে, এই কারণে সেম কি আমরা ইউজ করতেছি না। এটার জন্য প্রথমে যে 16টা কি ইউজ করব, সেটা যখন আমরা রিভার্স সাইফারিং এর জন্য করব, তখন কিন্তু আবার নতুন কি জেনারেট হবে। ওকে, তারপরে আবার যখন এই রিভার্স সাইফারের জন্য আবার যখন আমরা আবার সাইফার করব, তখন আবার এটার জন্য এক্সট্রা
16 বিট জেনারেট হবে, 16টা কি জেনারেট হবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম এখন হ্যাঁ বলেন। ম্যাম এটা তো ম্যাম আমি ওই যে ওই টাইমে বলছিলাম যে একটা প্লেন টেক্সটকে এনক্রিপশন করব, তারপর সেটাকে আবার এনক্রিপ্ট করব, তারপরে ওটা ম্যাম হায়ার লেভেলে এনক্রিপশন হয়ে যাবে, হ্যাঁ হাই সেরকম লেভেলের হয়ে গেছে। এনক্রিপশন, হ্যাঁ এনক্রিপশন তারপর আবার এনক্রিপশন তারপর আবার এনক্রিপশন, ঠিক আছে 3বার এনক্রিপশন হচ্ছে। তাহলে তো ম্যাম আমি তখন ঠিকই বলছিলাম, আপনি বললেন যে এরকম পসিবল না নাকি? না কখন? ম্যাম মিডের আগেই ম্যাম বলছিলাম এক ক্লাসে। মিডের আগে তো আপনি অন্য একটা প্রসেসের জন্য বলছিলেন, ঠিক আছে সবগুলোর জন্য তো সেম না, বুঝতে পারছেন? ডিএস এর জন্য এটা হয়, ঠিক আছে। বাট আমরা যদি হচ্ছে ধরেন অ্যাডিটিভ সাইফারের জন্য বলি, অ্যাডিটিভ সাইফারের জন্য হচ্ছে গিয়ে আপনার কি যদি দুইটা গিভেন থাকে, মোর দেন 2 বা 3 যদি কি থাকে, তখন কি হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে করে সাইফার টেক্সট ইউজ করবে না। বাট আপনি মোস্ট প্রবাবলি এইএস এর জন্য বলছিলেন যে একবার সাইফার করবে তারপর আবার সেই সাইফার টেক্সটটাকে সাইফার টেক্সটে কনভার্ট করবে, এরকম বলছিলেন মনে হয়। জি ম্যাম, মানে একবার হ্যাঁ এনক্রিপশন হবে তারপর সেটাকে আবার এনক্রিপ্ট করবে আবার যেন সেটা। এনক্রিপশন করবে, হ্যাঁ একবার এনক্রিপশন করার পরে সেটাকে আবার এনক্রিপশন, সেটাকে আবার এনক্রিপশন। তো এই প্রসেসটা হচ্ছে আপনার ডিএস এর জন্য হয়, বাট এইএস এর জন্য হয় না। এইএস এর জন্য একবারই এনক্রিপশন হয়, ঠিক বুঝতে পারছেন? দুইটার মেথড কিন্তু আলাদা আলাদা। কনফিউশন ক্লিয়ার হইছে? অল ক্লিয়ার। ওকে আচ্ছা এখন আমরা দেখি সিকিউরিটি গোল অফ ডিএস এর। সিকিউরিটি গোল গুলা কি? ডিএস হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে এটা করা খুবই ইজিয়ার হয়, সো দ্যাট এখানে হচ্ছে ডিএস এর কি গুলার খুব বেশি উইক থাকে। তারপর যদি আমরা এখানে ট্রিপল ডিএস ইউজ করি তাহলে কি এর সাইজ হয়ে যায় 168, সো দ্যাট ওরা তখন করে কি 2 টু দি পাওয়ার 168 টা কি ইউজ করে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ডিএস টাকে ব্রেক করা খুব বেশি ইজিয়ার হয়ে যায়। ডাবল মাল্টিপল যেটা বা আমরা ডাবল ডিএস যদি বলি সেটার ক্ষেত্রেও সেম জিনিস। ডাবল ডিএস এ কি হয়, কি এর সাইজ হয়ে যায় 112, সো 2 টু দি পাওয়ার 112 কম্বিনেশনে ব্রুট ফোর্স অ্যাটাক দিয়ে ডিএস কে ট্র্যাক করা ইজিয়ার হয়ে যায়। এরপর আসি ডিফারেন্সিয়াল ক্রিপ্টোঅ্যানালাইসিস। এখানে বলা হচ্ছে কি যে টোটাল আমাদের যে এস বক্সে 16টা কি করে জেনারেট হচ্ছিল, সেই 16টা কি এর মধ্যে থেকে আমরা যদি সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যেতে চাই বা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে আসতে চাই, তখন আমাদেরকে নাম্বার অফ প্লেন টেক্সটটাকে চুজ করতে হবে। দেন সেটার উপর বেস করে 2 টু দি পাওয়ার 64 টোটাল ব্লক নাম্বার থাকে। যেহেতু আমাদের প্লেন টেক্সটটা থাকতেছে হচ্ছে কি 64 বিটের, দ্যাটস ওয়াই এটাকে নরমালি যদি পসিবল আউটকাম 2 টু দি পাওয়ার 64 ইউজ করে কি করা যায়, ক্র্যাক করা পসিবল হয়। ঠিক আছে, লিনিয়ার ক্রিপ্টোঅ্যানালাইসিস এর দরকার নাই। তো এই গেল হচ্ছে আমাদের ডিএস। ডিএস টা খুবই ইজি, এটার হচ্ছে আর কিছুই নাই এখান থেকে পড়ার মতো। তো ডিএস থেকে আমরা যে জিনিসগুলো পড়বো সেটা হচ্ছে ডিএস কেন দরকার হয়, ডিএস এর ড্রব্যাকস গুলা, আর হচ্ছে ডিএস এর যে ডায়াগ্রাম গুলো আছে সেগুলা, কোনটা ডায়াগ্রামটা হচ্ছে কিরকম আসবে এই রিলেটেড। আর এখানে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে, এগুলা পড়বেন অবশ্যই। যেমন এই যে এখানে বলা আছে ব্লক সাইজ, তারপর হচ্ছে হোয়াট নাম্বার অফ রাউন্ড, ঠিক আছে এই কোশ্চেন গুলা। তারপর হচ্ছে এই যে পারমুটেশন রাউন্ডে কি জেনারেট হচ্ছে কিভাবে, ঠিক আছে। এখানে রিভিউ কোশ্চেন আছে 10টা, এই 10টা কোশ্চেন করলেই হবে, এক্সারসাইজ করার দরকার নাই, এক্সারসাইজ আমাদের লাগবে না। আচ্ছা এটা হচ্ছে ইএস, ইএস না, নেক্সট টপিকে চলে যাই। ওকে
তো এখন আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 এ বলতেছে কি মেসেজ ইন্টিগ্রিটি আর হচ্ছে মেসেজ অথেন্টিকেশন। তো মেসেজ ইন্টিগ্রিটি আর মেসেজ অথেন্টিকেশনটা সম্পর্কে আমরা একটু দেখে আসছিলাম চ্যাপ্টার 1 এ। তো এখন আমরা এটা সম্পর্কে আরেকটু ইন ডিটেইল পড়বো। তো মেসেজ ইন্টিগ্রিটি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝতেছি, আমাদের যে ক্রিপ্টো অ্যানালাইসিস বা ক্রিপ্টোগ্রাফিতে শুধু হচ্ছে কনফিডেন্সিয়ালিটি আর হচ্ছে স্কেয়ারসিটি প্রোভাইড করে, কিন্তু ইন্টিগ্রিটি কখনোই কিন্তু সিকিউরিটি প্রোভাইড করে না। ক্রিপ্টো অ্যানালাইসিস বা ক্রিপ্টোগ্রাফি কখনো সিকিউরিটিটা প্রোভাইড করে না, ঠিক আছে? শুধুমাত্র কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলাকে সে কি করতেছে, সেগুলাকে কনফিডেন্সিয়াল রাখতেছে। সো দ্যাট ইন্টিগ্রিটিটা কি? ইন্টিগ্রিটি হচ্ছে আমরা যে মেসেজগুলো দিচ্ছি সেগুলোর অথেন্টিসিটি ক্যালকুলেশন করাটাই হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি। এখন সেটার অথেন্টিসিটিটা কিভাবে তারা জেনারেট করে? বাই ইউজিং ডিজিটাল সিগনেচার, by using our fingerprint, by using our retina, by using our face, ঠিক আছে? তো এখন ফার্স্ট যে ইন্টিগ্রিটিটার মধ্যে আছে সেটা হচ্ছে কি ডকুমেন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট। তো এটা আমরা সবাই জানি যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে কি যার যারটা ইউনিক থাকে, কারোর সাথে কিন্তু কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলে না। তো এখন যদি কোনো হ্যাকার বা আচ্ছা আরেকটা বিষয়, এই জিনিসগুলাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট গুলাকে কিন্তু টেক্সটে ডাইভার্ট করা যায়। ইমেজ গুলাকে যেমন টেক্সটে ডাইভার্ট করা যায় সেরকম প্রত্যেকটা জিনিসকেই টেক্সটে ডাইভার্ট করা যায়, কিন্তু এই জিনিসগুলাকে ক্রিপ্টো অ্যানালাইসিস বা ক্রিপ্টোগ্রাফিক কোনো ওয়েতে কনভার্ট করা যায় না। দ্যাটস ওয়াই এই জিনিসগুলাকে আমাদের কি করতে হয়, সিকিউর করে রাখতে হয়। তো এখন আপনি ধরেন কোথাও ঘুরতে গেলেন, গিয়ে করলেন কি কাউকে হচ্ছে একটা বোতল তুলে দিলেন, ঠিক আছে? নিজের হাত দিয়ে একটা বোতল তুলে দিলেন, সে বোতল ফালাই দিল, আপনি বোতলটা তুলে দিলেন ভদ্রতার খাতিরে। এখন তার মনে যে অন্য কিছু আছে সেটা তার আপনি জানেন না, তো তারা করবে কি, আপনার হাতের এই যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটাকে তারা কালেক্ট করে বিভিন্ন ধরনের ক্রাইমে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করবে যেটা আপনি জানেন না, ঠিক আছে? হয়তো তারা নিজেরা কোনো একটা ক্রাইম করে আসছে, বাট সেই ক্রাইমের মধ্যে করবে কি আপনার ফিঙ্গারপ্রিন্টটা ফেলে রেখে আসতেছে, সো দ্যাট পুলিশ যখন যাবে সেটার করবে তখন দেখতেছে কি ফিঙ্গারপ্রিন্ট কার পাচ্ছে, আপনাদের পাচ্ছে, তখন কিন্তু আপনাদের কেসে ধরবে। এটা গেল ক্রাইম সিচুয়েশনে আপনাদেরকে কিভাবে ফাঁসানো হচ্ছে সেটা। আরেকটা হচ্ছে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্টটা তারা কালেক্ট করতেছে, সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আপনার ব্যাংক ডিটেইল থেকে নিয়ে শুরু করে আপনার পার্সোনাল ডিটেইল এভরি ইনফরমেশন তারা নিতে পারবে এবং দেখা যাবে যে আপনারা রাস্তার ফকির বানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এরকমও কিন্তু হয়। তো এই বিষয়গুলা আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, কারণ এই বিষয়গুলাতে আসলে আমাদের নিজেদের কেয়ারনেস ছাড়া এই জিনিসগুলোকে সিকিউর করার আর কোনো ওয়ে নাই, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো হচ্ছে র্যান্ডমলি ইউজ করা হইতেছে এবং র্যান্ডমলি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতেছি, একটা জায়গায় ধরতেছি বা আমাকে দেখতেছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনাকে দেখতে দেখতেই হাঁটতেছেন, আপনাকে কেউ একজন দেখতেছে, সে আপনার ছবি তুলে নিল, এটা আপনি জানেন না, তারপরে কি করলো, আপনার ছবি সেই ফেসটা ইউজ করে বিভিন্ন ধরনের কাজে লাগাইলো। তো এই জিনিসগুলোর জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কোনো সিকিউরিটি নাই, এই জিনিসগুলো আমাদের নিজেদের সিকিউর করে রাখতে হবে। তো এই যে মেসেজের সিকিউরিটি সিস্টেম গুলা আছে বা আমরা হচ্ছে নিজেদের পার্সোনাল ডিটেইল গুলা ফিঙ্গারপ্রিন্ট বলেন, তারপর হচ্ছে রেটিনা বলেন, ফেস ডিটেকশন বলেন, এই জিনিসগুলোকে যে ওয়েতে আমরা সিকিউর করে রাখবো সেটাকে বলা হচ্ছে মেসেজ ইন্টিগ্রিটি। এখন আমরা যদি ব্যাংকে যাওয়ার পরে কি করে, আমাদের হচ্ছে চেক দিয়ে টাকা তুলতে গেলে অথবা নরমালি টাকা তুলতে গেলে কি করে, তারা পিছনে আপনার একটা সিগনেচার নেয় তাদের সামনে, সো দ্যাট তারা বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি আপনি কিনা, ঠিক আছে? তো এই যে সাইনের যে সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে কি ডিজিটাল সিগনেচার সিস্টেম। এখন ডিজিটাল সিগনেচার সিস্টেম যে শুধুমাত্র সামনে দাঁড়ায় থেকেই করা হয় তা কিন্তু না, আমরা বিভিন্ন ক্ষেত্রে করি কি একটা সিগনেচার ইউজ করে বা একটা সিগনেচার দিয়ে সেটা ছবি তুলে ডকুমেন্টে পেস্ট করে দেই, তাই না? তো এই জিনিসগুলোও কিন্তু আমাদের লস্ট হওয়ার পসিবিলিটি থাকে, কারণ এই জিনিসগুলোকে কিন্তু কখনোই ডিক্রিপ্ট করা হয় না, এগুলা সেম অ্যাজ ইট ইজ থাকে। ওকে, তো এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে খুব বেশি কেয়ারফুল হতে হবে যাতে ফাইলগুলো আমরা আমাদের ডকুমেন্ট গুলা বা আমরা আমাদের পার্সোনাল ডিটেইল গুলো, আমরা আমাদের পার্সোনাল লাইফ বলেন বা ব্যাংক ডিটেইল বলেন, সবকিছুই যাতে আমরা সিকিউর করে রাখতে পারি।
আচ্ছা, এখন আসি আমরা মেসেজ আর হচ্ছে মেসেজ ডিগেস্ট। মেসেজ আর মেসেজ ডিগেস্টের জন্য মেসেজ ডিগেস্ট হচ্ছে কি, একটা মেসেজ আমরা যখন সেন্ড করব তখন সেই মেসেজ গুলাকে পিওর বা সিকিউর রাখার জন্য কি করা হয়, একটা করে স্ট্যাম্প অ্যাড করে দেওয়া হয় যখন সেটা মিডিয়ামের ভিতরে ঢুকে যায়, কোন একটা মিডিয়ামে ঢুকে যায়। যেমন আমি যদি এখন কোন একটা ইমেল সেন্ড করি, তাহলে আমার ইমেলটা কি হচ্ছে, ফার্স্টে কনভার্ট হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক ওয়েতে। ঠিক আছে, বিভিন্ন ধরনের হ্যাশ ফাংশন ইউজ করে সেটা কি হয়, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট হয়। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। ঠিক আছে, তারপর যখন মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, মিডিয়ামটা হচ্ছে কি এসএমটিপি প্রোটোকল। ঠিক আছে, এসএমটিপি প্রোটোকলের ভিতর দিয়ে যখন সে যাবে তখন সে এসএমটিপি প্রোটোকলে আবার কিছু হ্যাশ ফাংশন ইউজ করা হয়। তো হ্যাশ ফাংশনের কাজ কি, হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে এই যে আমরা যে মেসেজ গুলো দিতেছি সেগুলাকে যখন কোনো মিডিয়ামের ভিতর দিয়ে থ্রু করা হবে তখন বিভিন্ন ধরনের অ্যালগরিদম ইউজ করে আমার সেই মেসেজটাকে আরেকটু সিকিউর করে দেয়। এই সিকিউর মেসেজটাকে বলা হচ্ছে একটা করে স্ট্যাম্প লাগানো। এখন এই স্ট্যাম্পটা আমাদের যে প্যাকেট গুলা ক্রিয়েট করা হয় ইমেইলের এসএমটিপি প্রোটোকলের ভিতরে 2-3টা প্যাকেটে কিন্তু আমাদের মেসেজ গুলা সেন্ড হয়। ঠিক আছে, তো প্যাকেট গুলার সামনে এবং পিছনে একটা করে হেডার একটা করে ফুটার অ্যাড করে দেওয়া হয়। তো এই যে যে হেডার আর ফুটার অ্যাড করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি একটা করে স্ট্যাম্প লাগানো। ঠিক আছে, বিভিন্ন প্রোটোকলে যখন এক একটা লেয়ারে যায়, এক একটা লেয়ারে যাওয়ার পরে একটা করে হেডার একটা করে ফুটার অ্যাড হয়। তারপর যখন আবার রিসিভারের কাছে যখন যায় তখন একটা করে হেডার আর একটা করে ফুটার আবার রিমুভ হইতে থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের স্ট্যাম্প হিসেবে আমরা এগুলাকে ডিফাইন করে থাকি আর কি। তো এই জিনিসগুলা অ্যাড করার কারণে হয় কি আমার মেসেজ গুলা সিকিউর থাকার পসিবিলিটিটা বেশি হয়, সো দ্যাট মাঝখান থেকে যখন কোনো অ্যাটাকার আমার মেসেজ গুলাকে ট্র্যাক করার ট্রাই করে তখন তার হেডার আর ফুটারটা রিমুভ করতে করতেই জান বের হয়ে যায়। তারপরেও সামটাইমস আমাদের ইনফরমেশন লস্ট হওয়ার পসিবিলিটি থাকে, বাট মোস্ট অফ দ্য টাইম যদি আমরা সিকিউর ওয়েতে সেন্ড করি তাহলে কিন্তু সেই জিনিসটা সিকিউর হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আপনারা যখন ইন্টারনেট কানেকশন দিবেন তখন দেখবেন কি ওয়াইফাইটা ফার্স্ট যখন হচ্ছে আমরা অ্যাড করি তখন ওইখানে কয়েকটা অপশন আছে, ডাব্লিউএপি, তারপর হচ্ছে WAP2, তারপর হচ্ছে আইপিআই মানে IPv4 IPv6 এরকম করে আইপি অ্যাড্রেস গুলো থাকে। তারপর সেই অনুযায়ী আপনাদের কিন্তু সিকিউরিটি লেয়ারও থাকে। তো সিকিউরিটি লেয়ার আমরা মাঝে মাঝে দেই পপ, তারপর হচ্ছে POP2। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আপনার সিকিউরিটি মেকানিজম গুলাকে আগে থেকে ডিফাইন করে দেওয়া আপনার নেটওয়ার্কে। তো আপনারা হচ্ছে যেই ওয়েতে সিকিউরিটি ইয়েটা ডিফাইন করে দিবেন, আপনারা ইন্টারনেট যখন ইউজ করবেন বা কোনো নেটের সাথে যখন কানেক্টেড হবেন নেটওয়ার্কের সাথে তখন এই জিনিসগুলা থ্রু করার পরে আপনার সেই মেকানিজম অনুযায়ী কিন্তু এই জিনিসগুলাকে এনক্রিপশন বা ডিক্রিপশন করবে। বুঝতে পারছেন, যদি পপ মেকানিজম ইউজ করেন তাহলে পপের আন্ডারে যেই ইয়েটা আছে সেটা অনুযায়ী করবে। তারপরে পিজিপি ইউজ করলে পিজিপির আন্ডারে যেভাবে হচ্ছে এনক্রিপশন বা ডিক্রিপশন করে সেই অনুযায়ী হচ্ছে সে অটোমেটিক্যালি এনক্রিপশন বা ডিক্রিপশন করবে। সেটা আপনারা দেখতে পারবেন না, সেটা আমিও দেখতে পারবো না, সেটা হচ্ছে নেটওয়ার্কে থ্রু করে দেওয়ার পরে আমার এই জিনিসগুলা অটোমেটিক্যালি আমার এই নেটওয়ার্কের মধ্যে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। বোঝা যাইতেছে? আমরা হচ্ছে পিজিপি তারপর হচ্ছে এসএমটিপি এসমাইম এগুলো সম্পর্কেও পড়বো। আর একটা লেকচার এই টপিকটার পরেই হচ্ছে আমরা ওই টপিক গুলাতে যাব। তারপর হচ্ছে হ্যাশ ফাংশনের ডিটেইলও পড়বো। হ্যাশ ফাংশনের ডিটেইলের মধ্যেই এই মেকানিজম গুলোর কথা উল্লেখ থাকবে, পিজিপি তারপর হচ্ছে এসমাইম। ওকে ম্যাম, আমাদের সিডি নিবেন না? হ্যাঁ, সিটি তো নিবই। ম্যাম, কবে নিবেন? কবে দিবেন? নেক্সট ক্লাসে দেন, 16 তারিখ। না ম্যাম, আমরা একটু মানে ও ঝামেলা। ও আচ্ছা, 19 তারিখে আপনাদের প্রোগ্রেস প্রেজেন্টেশন, তাই তো? জি ম্যাম। তাহলে হচ্ছে আগে 23 তারিখে ইয়ে দেন, প্রেজেন্টেশন দেন, তারপরের উইকে হচ্ছে আমরা তারপরের দিন হচ্ছে আমরা ইয়ে নিব, অথবা মাঝখানে একটা এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার হইতেও পারে। আমি হচ্ছে হয়তো যদি আপনাদের ইয়েগুলা সিটিটা যদি দেখি ক্লাসের মধ্যে কভার আপ হচ্ছে না তাহলে একটা এক্সট্রা ক্লাসে আপনাদের সিটিটা থ্রু করব। ওকে ম্যাম। ওকে জি আচ্ছা ওকে। তো এখন এখানে দেখেন বলা হচ্ছে কি মেসেজটা কিভাবে কনভার্ট হইতেছে, মেসেজ ডিগেস্ট হয় কি বাই ইউজিং ফিঙ্গারপ্রিন্ট। সেটা হচ্ছে হ্যাশ ফাংশন ইউজ করে আমরা মেসেজটাকে কি করতেছি, ডিক্সেপ্ট করতেছি। আচ্ছা এরপরে আসি
ডিফারেন্স তো জানেনই, দুইটা পেয়ার থাকে, একটা হচ্ছে ডকুমেন্ট আর একটা হচ্ছে কি মেসেজ, হচ্ছে অলওয়েজ সিমিলার থাকে। অথবা আমরা যদি বলি ফিঙ্গারপ্রিন্ট, তখন ফিঙ্গারপ্রিন্টটা কনভার্ট হয়ে কি হয়, মেসেজ ডিটেইলসটা কনভার্ট হয়ে যায় উইথ দ্য সেম ডিফারেন্ট। তো এই জিনিসগুলাকে সিকিউর করে রাখার জন্য আমরা কি করি, মেসেজ ডিটেইলসটার দরকার হয়। আর ইন্টিগ্রিটি যে আছে আমাদের ডাটাগুলা, সেগুলাকে চেক করার জন্য আমরা কি করব, মেসেজ তারপর হচ্ছে ডকুমেন্ট, সেগুলাকে অবশ্যই ক্রিপ্টোগ্রাফিক যে হ্যাশ ফাংশন গুলো আছে সেগুলা বারবার রান করে করে চেক করব যে আমার এই জিনিসগুলা মেসেজ গুলা সিকিউর আছে কিনা। তারপরে হচ্ছে মেসেজ ডিটেইলসের কাজ হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ইনফরমেশন গুলা থাকে তার কাছে সেটার সাথে ম্যাচ করে দেখা যে এই জিনিসগুলা ম্যাচিং আছে কিনা। যদি ম্যাচিং থাকে তখন আমরা বলতেছি যে হ্যাঁ আমার এই মেসেজটা ইন্টিগ্রেট। ওকে, আর যদি মেসেজটা সেম না থাকে তখন কি হয়, যদি সামহাও ধরতে পারে যে না এটা হচ্ছে আপনি না, এটা আপনার বদলে আরেকজন কি করতেছে, আপনার ইনফরমেশন গুলাকে কালেক্ট করার ট্রাই করতেছে, তখন অথেন্টিকেশন একটা মেসেজ আসে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনের তিনটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে প্রিমেজ রেজিস্ট্যান্স, একটা হচ্ছে সেকেন্ড প্রিমেজ, আর একটা হচ্ছে কলিউশন। তো প্রিমেজ রেজিস্ট্যান্স যেটা, প্রিমেজ রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে আমাদের যে মেসেজটা থাকবে সেই মেসেজের সাথে একটা হ্যাশ ফাংশন ইউজ করে সেটাকে করতেছে কি, হ্যাশ অফ মেসেজটার ভিতরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখতেছে। তারপরে এই ভেরিয়েবলটা কি করতেছে, সেন্ডার তার রিসিভারের কাছে সেন্ড করে দিচ্ছে। এখন ইন দ্য মিন টাইম মাঝখানে যদি কেউ এসে আপনাদের এই ওয়াই ভেরিয়েবলটাকে ফাইন্ড আউট করার ট্রাই করে, তাহলে সে কি করবে দেখেন, ওয়াই ভেরিয়েবল থেকে সে এম প্রাইম পাবে। ঠিক আছে, যে ওয়াইটা সে কালেক্ট করছে। সো এম প্রাইম মানে কি, এম ছিল আমাদের মেসেজ আর এম প্রাইম হচ্ছে আমাদের সাইফার টেক্সটটা বা সিকিউর টেক্সটটা। ঠিক আছে, সিকিউর মেসেজ। তো সিকিউর মেসেজটা সে সামহাউ ফাইন্ড আউট করে ফেলবে। এখন সেই সিকিউর মেসেজ থেকে যদি প্লেন টেক্সটে কনভার্ট করতে চায় তখন তাকে কি করতে হবে, অবশ্যই এই হ্যাশ ফাংশনটা ডিক্রিপ্ট করতে হবে বা হ্যাশ ফাংশনটা তাকে জানতে হবে। এখন হ্যাশ ফাংশন তো কোনো তার পক্ষে, কোন অ্যাটাকারের পক্ষে কিন্তু হ্যাশ ফাংশনকে ডিক্রিপ্ট করার কোনো ওয়ে নাই, বিকজ অফ হ্যাশ ফাংশনটা আপনার নেটওয়ার্কের মধ্যে ডিফাইন করা থাকবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জিনিসটাকে কখনোই কি করা যায় না, ডিক্রিপ্ট করা যায় না। তো আমরা যদি প্রিমেজ ইউজ করি তাহলে প্রিমেজটা অবশ্যই কি হবে, আমাদের ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশনটা প্রিমেজ দিয়ে খুব বেশি সিকিউর ওয়েতে থাকে। এরপরে আসি আমরা সেকেন্ড প্রিমেজ অ্যাটাক। তো সেকেন্ড প্রিমেজ অ্যাটাক যেটা, সেকেন্ড প্রিমেজ অ্যাটাকের মধ্যে দুইটা মেথড থাকবে। একটা হচ্ছে কি, আমরা যেই মেসেজটা হ্যাশ ফাংশন ইউজ করে মেসেজটাকে হ্যাশিং করতেছিলাম বা ডিগেস্ট করতেছিলাম, তার সাথে আমাদের যে মেইন মেসেজটা থাকবে সেটাকে প্লাস করে দিবে। প্লাস করে দিয়ে সে নতুন একটা ভেরিয়েবল জেনারেট করবে। এখন মাঝখানে যদি কোন অ্যাটাকার আসে, অ্যাটাকার জানে যে আমার মেসেজ আর হচ্ছে আমার সাইফার মেসেজ দুইটা সেম না, কিন্তু সে কি করবে, যখন এম প্রাইমটা সে পেয়ে যাবে তখন সে ট্রাই করবে কি এম প্রাইম থেকে আমাদের হ্যাশ মেসেজটাকে ডাইভার্ট করার। তো হ্যাশ মেসেজটা যদি সে ডাইভার্ট করতে পারে তখন কিন্তু আলটিমেটলি কি হয়ে যাবে, আমাদের হ্যাশ অফ আমার মেইন যে মেসেজটা ছিল সেটা আর হচ্ছে আমার হ্যাশ অফ যেটা সাইফার মেসেজ ছিল সেটা, সেই দুইটা কিন্তু সেম। অলদো মেসেজ দুইটা সেম না, বাট হ্যাশটা কিন্তু কি, হ্যাশ ফাংশনটা সেম, সো দ্যাট তার পক্ষে ডিফাইন করা বা ডিক্রিপ্ট করা ইজিয়ার হয়ে যাবে। তো তখন হচ্ছে আমাদের মেসেজগুলা ইজিলি লস্ট হওয়ার পসিবিলিটি থাকে। বোঝা গেছে? আর কলিউশন মানে কি, ঝগড়া লাগানো। ঠিক আছে, একটার সাথে আরেকটাকে কোলাইড করা। তো কোলাইড হবে কিভাবে, কোলাইড হবে হচ্ছে এই যে আমার যে মেসেজ হ্যাশ মেসেজটা জেনারেট হবে সেই হ্যাশ মেসেজের সাথে আমার যে সাইফার মেসেজ থাকবে এই দুইটাকে একসাথে করে দিয়ে দুইটাকে মিসম্যাচ করে দেওয়া। মানে আমার মেসেজও থাকবে, মেসেজের পাশে আবার একটা হ্যাশ মেসেজও থাকবে, আবার মেসেজ থাকবে, প্লেন টেক্সট থাকবে, তার পাশে একটা ক্রিপ্টোগ্রাফিক মেসেজ থাকবে। ঠিক আছে, তো এই দুইটার মধ্যে কোলাইড করে দেওয়া। তাহলে এই দুইটার মধ্যে কোলাইড করে দিলে প্রবলেমটা কি হয়, হ্যাকাররা বা অ্যাটাকাররা জিনিসগুলোকে ইজিলি ডিক্রিপ্ট করতে পারে না। বোঝা গেছে? তো এখান থেকে আমরা কি দেখলাম, এখান থেকে আমরা এটাই বুঝলাম যে প্রিমেজ অ্যাটাকের মধ্যে থেকে প্রিমেজ অ্যাটাক আর হচ্ছে কলিউশন এই দুইটা হচ্ছে কোয়াইট সিমিলার। ঠিক আছে, বা কোয়াইট কি সিকিউর।
কিন্তু সেকেন্ড প্রিমেজ রেজিস্ট্যান্স যেটা সেটা কিন্তু অতটা সিকিউর না। কারণ কি, সেকেন্ড প্রিমেজ হ্যাশ মেসেজ থেকে কি করা যায়, মেসেজ গুলাকে ডিক্রিপ্ট করা যায় ইজিলি। বোঝা যাচ্ছে? ওরে, কেউ কি ক্লাসে আছে নাকি সবাই ঘুমাচ্ছে? ম্যাম আর পড়ায়েন না ম্যাম। আর পরে নাম আচ্ছা, র্যান্ডম ওরাকল মডেলটা একটু দেখাই দিচ্ছি, তারপর শেষ। কারণ র্যান্ডম ওরাকল মডেলটা হচ্ছে এটার মতোই, ঠিক আছে? এখানেও তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে কি, এই যে প্রিমেজ, সেকেন্ড প্রিমেজ, আর একটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? এটা এখন না পড়াইলে পরে টেস্ট লাগাবে। ম্যাম এই যে এইটার আগে সুন্দর একটা দাগ টাগ দিয়ে ওরাই একটা পার্টিশন করে দিচ্ছে, মানে এরপরে আর পড়াইছে না। আচ্ছা, ঠিক আছে, দেখছেন কত সুন্দর করে। দেখছি দেখছি। ওকে, ঠিক আছে, তাহলে আর পড়াইলাম না, জান আপনাদের কথাই থাকলো। এখন আমাকে কেউ বলেন আজকে আমরা কি কি টপিক কভার করছি, দেখি আপনারা কতটুকু বুঝছেন। ক্লাস করছেন নাকি ঘুমাইছেন? বলেন, কে বলবেন, বলেন। ম্যাম অনেক কিছুই তো পড়াইছেন, শুরুতে ক্লাসে জয়েন করেই দেখলাম যে যে কি জানি আরডিএস পড়াইছেন। আরডিএস না, ডিএস। ও ডিএস, ও হ্যাঁ ঠিক আছে ম্যাম। এইএস ডিএস পড়লাম, ওটা 32 বিট, তারপর পি বক্স, এস বক্স এগুলো দেখলাম। তারপরে আরেকটা জানি পি ট্রি বক্স না কি জানি একটা দেখালেন, ওইটার এস ইন্ডিকেশন বক্স। হ্যাঁ। তারপরে তারপরে যে ম্যাম এত ছোট ছোট থিওরি টাইপের অনেকগুলো পড়াইছেন, যেগুলোর নাম তো ভুলে। ওকে, এগুলা হচ্ছে পুরাটাই হচ্ছে কি মেসেজ ইন্টিগ্রিটি। মেসেজ ইন্টিগ্রিটি হচ্ছে তিনটা ওয়ে আছে, সেগুলো হচ্ছে মানে ইন্টিগ্রিটি আমরা কিভাবে ইউজ করব বাই ইউজিং ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন। তো হ্যাশ ফাংশনের মধ্যে তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে প্রিমেজ, তারপর হচ্ছে সেকেন্ড প্রিমেজ, আর একটা হচ্ছে কলিউশন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ম্যাম প্র্যাকটিস 5 এ ম্যাম আপনি তো হচ্ছে আজকে কে এর ভ্যালুটা দিয়ে দিয়েছেন যে কে ইজ ইকুয়াল টু 4, কিন্তু ম্যাম ফার্স্ট লাইনে তো এখনো মানে কোশ্চেনে লেখা আছে যে জেনিফার ক্রিয়েটস এ পেয়ার অফ কি। তো ম্যাম পেয়ার অফ কি আর কে এর ভ্যালু তো ম্যাম এটা তো সেম না, একটা তো বাদ দিতে হবে। হ্যাঁ, জি ম্যাম। পেয়ার অফ কি, যেটা পেয়ার অফ কিতে বলা হচ্ছে কি, দেখেন পেয়ার অফ কিতে জেনারেট আমি করতে পেয়ার অফ বলা কি হচ্ছে না সেট করেছিলাম স্যার। পেয়ার অফ কি দিয়ে এখন কি করছেন? আবার চেঞ্জ করব? ওকে, জি না ম্যাম না, আমি পেয়ার অফ করেছি। কি দিয়ে যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। দাঁড়ান আমি দেখি একটু আপনারটা। ওকে ম্যাম। ম্যাম অনেক ঘাটাঘাটি করে অনেক সার্চ করে তারপরে করছি। ইনভার্স ফাংশন ইউজ করতে হয়েছে ম্যাম। ওকে, ভেরি গুড। ফার্স্টে জিসিডি বের করে পরে হচ্ছে ইনভার্স ফাংশনে। ম্যাম আপনি কি কোশ্চেন চেঞ্জ করছেন? না, কোশ্চেন চেঞ্জ করে ওই যে মাঝখানে বলতেছিলেন না কয়েকজন যে কে এর ভ্যালুটা মানে দিয়ে দিতে, কিরণ মনে বলতেছিল যে কে কে এর ভ্যালুটা দিয়ে দিলে নাকি অনেক হয়। সুবিধা হয়। হ্যাঁ, এই তাহলে ম্যাম কারণে পেয়ার পরে অফ কিজ হচ্ছে আমি অনেক কে এর টাফ হয়ে ভ্যালুটা যায়। ম্যাম এর জন্য 10 মিনিটে চলে আসছে আনসার। ম্যাম আমরা তো কে এর ভ্যালু ছাড়াই ক্যালকুলেট করে দিছি, আর সেখানে হচ্ছে দশমিক দিয়ে ভ্যালু আসছে। দশমিক ম্যাম দিয়ে আসছে, দশমিক দিয়ে আচ্ছা ভ্যালু সমস্যা আসে নাই। নাই। আচ্ছা আমি ইনভার্সে দেখি। দশমিক আসে না ম্যাম। আচ্ছা আমি একটু দেখি কিভাবে ম্যাম করছে। এটা ইনভার্স ফাংশন ছাড়াও কে এর ভ্যালুকে মানে কোনো ওই অ্যাড করে যে করে, ওইটা অ্যাড ছাড়াও অনেক জায়গায় করছে আমি দেখছি। ওকে, মানে ম্যাম এই যে ফাই অফ এন এর ভ্যালু বের করার সময় ওখানে মানে সূত্রতে কে এর মানে কে প্লাস কি জানি ছিল, ওই কে প্লাস আচ্ছা পাই এর ভ্যালুর জন্য তো হচ্ছে কে দরকার হয় না, p - 1 * q - 1 করলে তো ম্যাম হয়। ডি এর ভ্যালুর জন্য, d এর ভ্যালুর জন্য তো e⁻⁻1 না, জি ম্যাম। e ইনভার্স 1 mod of phi জি of ম্যাম n। এটাই। এখানে অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা না হলেও হয়। কিন্তু ম্যাম আমরা তো ডি এর ভ্যালুটা বের করছি হচ্ছে d এর ভ্যালু কত আসছে আপনাদের? কে প্লাস 1 মিনিট ম্যাম আমি একটু দেখি আপনাকে। ডি এর ভ্যালু 17 আসছে ম্যাম।
হ্যাঁ আপনারটা তো 17 আসছে তাই দেখতেছি। ম্যাম আমরা তো অন্যভাবে করছি তাহলে। অন্যভাবে কিভাবে করছেন? যেখানে ডি এর ভ্যালুটা তো আমরা বের করছি যে 5 of n plus 1 মানে k into 5 of n plus 1 divided by e এরকম করে। 5 of n plus 1 divided by e এখানে তো কে এর ভ্যালু দেওয়াই নাই কোশ্চেনে। কে তো নাই এখানে। আচ্ছা আমি তো ম্যাম এখানে আচ্ছা কে এর ভ্যালু আপনারা যে ছিল না বলতেছেন, দেখে ওই সূত্রতে কে এর ভ্যালু আর অ্যাড করি নাই। আচ্ছা আমারে বলেন তো আগে ফর্মুলাটা কি, ফর্মুলাগুলো ম্যাম বলেন। ফর্মুলাটা হচ্ছে k ইনটু মানে d ইকুয়ালস টু k ইনটু 5 of n plus 1 ডিভাইডেড বাই e। আর এখানে কি এর ভ্যালু ছিল না দেখে আমরা জাস্ট 5 of n plus 1 ডিভাইডেড বাই e মানে ওই কি এর পোরশনটাই আর লিখি নাই। ম্যাম কোশ্চেনে অ্যাড করা আছে যে মানে পেয়ার অফ কিস, তো এখানে আপনারা দুইটা তো ভ্যালু আমারই হবে। কনফিউজড করে দিতেছেন। ফাই এর ভ্যালু তো দাঁড়ান আমি বলি, ডি এর ভ্যালু হচ্ছে ই ইনভার্স মড অফ 5 অফ n না? ইয়েস ম্যাম। কিন্তু ম্যাম আপনি তো আমাদেরকে ক্লাসে বলছেন যে ডি বের করার জন্য আচ্ছা ওয়েট, ডি এর ভ্যালু বের করার অনেকগুলা ওয়ে আছে। ওয়ে আছে। হ্যাঁ দেখো ম্যাম আমি আপনি আমাদেরকে ক্লাসে বলছেন কোনটা যে দিয়ে আপনি যেটা করাইছিলাম, করছেন ওইটাই করতে। জাস্ট 1 মিনিট আমি একটু দেখে নিই আমি কোন ফর্মুলা দিয়ে করাই দিছিলাম। ম্যাম আপনি ক্লাসে ইনভার্স করেন নাই ম্যাম, এটা সত্যি, ম্যাম আপনি সেজন্য ক্লাসে অনেক করাইছেন সার্চ k করতে হয়। ইনটু 5 of n plus 1 ডিভাইডেড বাই e। জি ম্যাম, এই লটাই ছিল, কিন্তু এই লতে করলে হয় না। এই নোটে করলে হয় না? আচ্ছা ম্যাম না আপনি তো ম্যাম, আমাদেরকে ক্লাসে বলছেন যে এভাবেই করতে, আর এরকম করলে হচ্ছে অনেক সময় এরকম মিল আসবে না। তো কিন্তু এইটা ম্যাম এটা তো একটা সিনারিও, এটা তো মিল হবে, এটা তো মিলবে। 25-ই আসবে ডিসক্রিপশন করার পরে। ডিক্রিপশন করার পরে 25ই আসে, বাট সামহাউ যদি আমাদের দুইটার ভ্যালুই হচ্ছে প্রাইম নাম্বার না থাকে, ঠিক আছে, এখানে যেহেতু আমার সবগুলাই হচ্ছে প্রাইম নাম্বার জি ম্যাম, গিভেন ছিল প্রাইম নাম্বার 7, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে কি ভ্যালু হচ্ছে 17, তো 17। প্রাইম নাম্বার যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ইকুয়াল আসবে। বাট সামটাইমস যদি আমাদের কোনো ভ্যালু প্রাইম ভ্যালু না থেকে ডিভাইডেড থাকে সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল আসার পসিবিলিটি নাই, এবং 90% ক্ষেত্রে ইকুয়াল আসবে না। ঠিক আছে, এখানে সবগুলা প্রাইম নাম্বার দেখে ইকুয়াল আসছে। আচ্ছা যাই হোক, এখন ফর্মুলা হচ্ছে আমাদের কি ছিল, ফর্মুলা যেটা ছিল সেটা ইউজ করেই করবেন, সেটা ইউজ করে যেভাবে করা যায় সেভাবে ম্যাম করবেন। ফর্মুলা আর ইউজ করে হচ্ছে করলে তো ওখানে মানে আপনি আগে যেটা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কি হ্যাঁ ভ্যালু ডি ছিল না। ইকুয়ালস টু, ওকে হ্যাঁ হ্যাঁ ডি এর ভ্যালু কে এর ভ্যালু ছিল না দেখেই কিরণ মোস্ট প্রবাবলি বলতেছিল যে মিলতেছে না, ঠিক আছে, এই কারণে আমি পরে কে এর ভ্যালু কে এর দিয়ে ভ্যালু দিছি, 4, কে জি ইকুয়ালস ম্যাম টু 4 4 দিলে দিয়ে এটা দিছি। মিলবে। হ্যাঁ 4 দিলে তাহলে মিলবে। কি তো আপনারা যদি আগে করে ফেলেন, পেয়ার অফ কিটা যদি বের করে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো। যারা করে ফেলছেন নো প্রবলেম, আর যারা করেন নাই বা করতে পারতেছিলেন না কে এর ভ্যালুর জন্য, তাদের জন্য আমি আবার কে এর ভ্যালুটা দিয়ে দিছি। ঠিক আছে, আর কোশ্চেনে আপনাদেরকে এত টাফ করে দিব না কখনোই, যদি দেই জি তাহলে ম্যাম, অবশ্যই কে এর ভ্যালু ম্যাম গিভেন কোশ্চেনে থাকবে। ম্যাম কে এর ভ্যালুটা অবশ্যই দিয়ে দিয়ে, না হলে অনেক টাফ হয়ে যাবে এই হ্যাঁ পেয়ার অফ হ্যাঁ কি বের করতে গেলে আর ইনভার্স করতে গেলে। ওকে ঠিক আছে, ম্যাম নো আসলে প্রবলেম। আপনি আমাদেরকে ক্লাসে যেটা শিখাচ্ছেন আমরা তো ওটার উপর ডিপেন্ড করতেছি, আর কোনো মানে প্রবলেম হলে তখন অনলাইনে যাচ্ছি। তখন অনলাইনে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ সেই এই জন্য কারণে কে এর ভ্যালুটা পরে আমি দিয়ে দিছি। ওকে জি নো ম্যাম। ইস্যু, নো ইস্যু, মানে করবেন, ম্যাম কোনো এখন আমরা সমস্যা আবার নাই। করে জমা দিব তাই তো কে ভ্যালু। হ্যাঁ আবার করে জমা দিতে পারেন, একবার কি দিয়ে দিছেন? জি ম্যাম এটা তো আজকে সকাল 8:30টায় ডিউ ডেট ছিল। আচ্ছা ওয়েট আমি একটু দেখি আপনি কি করে জমা দিছেন। ফারিহা, একটা প্রবলেম। ফারিহার নাম কি গুগল ক্লাসরুমে? ফারিহা জাকির। জি ম্যাম, ম্যাম এটা ওই মেইল থেকে নিয়ে নেয়। সি এর ভ্যালু ফাইন্ড আউট করছেন, 5 অফ n এর ভ্যালু ফাইন্ড আউট করছেন, ডি এর ভ্যালু ফাইন্ড আউট করছেন। ওকে আচ্ছা, এখানে যেহেতু কে এর ভ্যালু এখন দেওয়া আছে তাহলে কিন্তু ডি এর ভ্যালুটা চেঞ্জ হবে। হ্যাঁ ফারিহা, জি ম্যাম ডি এর ভ্যালু চেঞ্জ ওকে করলে। হ্যাঁ তো আপনি আপনি আবার করে দিয়েন, ঠিক আছে।
ম্যাম তবে আমি একটা জায়গায় দেখলাম যে মানে ওটা অনেক ভিতরে একটা স্লাইডের মধ্যে, মানে আপনার স্লাইড না এমনি দেখলাম যে ওরাও হচ্ছে এভাবে করে, যদি কে এর ভ্যালু দেওয়া না থাকে তখন হচ্ছে 5 n প্লাস এভাবে করে করে দিচ্ছে। আলটিমেটলি ফায়ার ভ্যালু দেওয়া নাই মানে কি, ওই যে জিসিডি করলে দুইটা যখন প্রাইম নাম্বার থাকবে 1 আসবে, তো 1 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লিকেশন করা যায় না করার কি একই কথা, ঠিক আছে, এই কারণে দেয় না আর কি। তবে ম্যাম ওদেরটা দেখলাম কি ওদের হচ্ছে মানে মিলছে, আমারটা তো মিলে নাই তবে ওদেরটা মিলছে, তো আমি ভাবলাম এই জন্য হয়তো কে এর ভ্যালু ছাড়াও এটা করা যাবে। ওকে ঠিক আছে, তাহলে ট্রাই করে দেখেন এখন আবার। ওকে ম্যাম। ওকে, ভালো থাকেন, ক্লাস শেষ করে দেই, আল্লাহ ওকে হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।